মিউজিয়াম থেকে চুরি যাওয়া একটি বিশেষ নকশার সন্ধানে বিপদ সংকুল পথে পাড়ি দেয় তুর্য রায়। সঙ্গী হয় তাঁর দুই সহকর্মী ও স্থানীয় গাড়োয়ালি, দুই অকুতভয় মানুষ। চুরি যাওয়া নকশার পিছনে কারা, তাদের উদ্দেশ্য কি? তুর্যরা কি পারবে নকশার সংকেত উদ্ধার করে লক্ষ্যে পৌঁছাতে? অনন্তনাথের এই রহস্যাবৃত যাত্রার শেষে কি অপেক্ষা করে আছে তাদের জন্য? জানতে হলে শুনতে থাকুন এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখিকা সুদীপা দাসের কলমে একটি রোমাঞ্চকর গল্প, রহস্যাবৃত অনন্তনাথ। আজকের গল্প পাঠ, আবহ নির্মাণ ও সমগ্র পরিচালনায় আমি প্রীতম। শব্দ সংযোজন ও সাউন্ড এফেক্টস অমিত। কভার ডিজাইনে অনির্বাণ। বিভিন্ন চরিত্রে ইভান, ব্রতদীপ, অমিত, বিশ্বদীপ, সায়ন্তন, প্রভাকর ও প্রবাল। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা সুদীপা দাসের কলমে রহস্যাবৃত অনন্তনাথ। মন্ডারের শিব মন্দিরের দিকে পা বাড়াতেই কালো জ্যাকেট আর বড় টুপিতে মুখের অধিকাংশই ঢাকা একজন আমাকে প্রায় ধাক্কা দিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। মাটি থেকে আমার সানগ্লাসটা কুড়িয়ে নেওয়ার সময় লোকটার পায়ের কালো ট্রেকিং জুতোটা দেখে বেশ খটকাই লাগলো, কারণ এই পাহাড়ি অঞ্চলে হাঁটা চলার জন্য সচরাচর লোকে হাইকিং জুতো বা স্পোর্টস শু ব্যবহার করে থাকে। এই ট্রেকিং জুতোর গ্রিপ কিন্তু অনেকটাই বেশি। এই ধরনের জুতো শুধুমাত্র পাহাড়ে ট্রেকের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। লোকটা চলে যেতেই মন্দিরে ঢুকে পড়লাম, আর ঢুকেই বাঁ দিকে দেখি কোষ্টি পাথরের শিবলিঙ্গের সামনে মুখ থুবড়ে পড়ে রয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত শঙ্কর দয়াল। বুকের কাছ থেকে লাল রক্তের ধারা ওর পোশাক ভিজিয়ে পাথরের মেঝে ভাসিয়ে চলেছে। খুব সাবধানে নাকের নিচে হাত রেখে দেখলাম, না, নিঃশ্বাস পড়ছে না। ভয়ে আমার পা দুটো থরথর করে কাঁপছে। মুখের মাংকি ক্যাপটা নামিয়ে চারপাশটা ভালো করে দেখে নিঃশব্দে বেরিয়ে এলাম বড় রাস্তায়। রীতেশকে খবরটা জানাতে সেও রীতিমতো শঙ্কিত হয়ে উঠল। এই মুহূর্তে পুলিশকে কিছু জানাতে গেলে উল্টে আমরাই বিপদে পড়ব। কল্পগঙ্গার উত্থাল বিচিমালার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিজেকে সংযত করবার চেষ্টা করলাম। বিকেলের পড়ন্ত সূর্যের ম্লান আলোর সঙ্গে দমকা উত্তরে হাওয়া যেন হাড়ে কাঁপুনি ধরিয়ে দেয়। আকাশের অবস্থাও খুব ভালো নয়। তাহলে এই পাণ্ডুলিপির রহস্য কি ভেদ করা যাবে না? অক্টোবরের 10 তারিখ যখন সিটি অব জয় পুজোর আনন্দে মশগুল, পরদিনের খবরের কাগজের শিরোনামে উঠে এসেছিল ইন্ডিয়ান মিউজিয়ামে চুরির সংবাদ। প্যালিওগ্রাফি বিভাগের সহকারী অধিকর্তা হিসাবে খবরটা আমার কাছে আসতে সময় লাগেনি। কলকাতা মিউজিয়ামে শতাব্দী প্রাচীন একটি গাড়োয়ালি পাণ্ডুলিপি চুরি গিয়েছে। লিপিটা আনা হয়েছিল দিন কয়েক আগে দেবগ্রামের প্রত্যন্ত এক গ্রাম থেকে। আমি ভাবতে লাগলাম, লিপিটার মধ্যে এমন কি ছিল যে সেটা এত কড়া নিরাপত্তা বেষ্টনী থেকে চুরি গেল? লিপিটা আমাদের ডিপার্টমেন্টে আসার সঙ্গে সঙ্গে নিছক কৌতূহলবশত ওর একটা কপি করে রেখে দিয়েছিলাম আমার আলমারিতে। একটা সাধারণ গাছের ছালের উপর রং দিয়ে কিছু একটা নকশা করা। নকশা থেকে শুধু কয়েকটা নাম, বা বলা ভালো কিছু জায়গার নাম উদ্ভাবন করতে পেরেছিলাম, যেমন মন্ডার, দেবগ্রাম এবং কল্পেশ্বর। এখন আমরা গাড়োয়াল হিমালয়ের পূর্বে ঋষিকেশ বদ্রীনাথ সড়ক পথে চলেছি হেলংয়ের দিকে। পাহাড়ের গা কেটে বানানো পাথুরে সড়ক পথ চলে গিয়েছে দেবগ্রামের দিকে। ডিসেম্বরের তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে। গতকালের বরফ আজও রাস্তায় জমে থাকার ফলে রাস্তা গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে রয়েছে। বেলচা দিয়ে স্থানীয় গাড়োয়ালিরা এতক্ষণ বরফ সরানোর কাজ করছিল। এখন তাদের বাড়ি ফেরার পালা। পত্রহীন ডালপালা মেলা আপেল গাছগুলোর উপর ঝুড়ো বরফের স্তূপ স্থানে স্থানে জমে দারুণ দেখাচ্ছে। অন্ধকার নামার আগেই আমাদের আশ্রয় খুঁজতে হবে। ডিসেম্বরের এই সময়ে উড়গামে হোটেল পাওয়া মুশকিল। যে রহস্যের খোঁজে গিয়েছিলাম সেটার হদিশ আজও পেলাম না। এর মধ্যেই পাউডারের মতো সাদা বরফের কুচো পড়তে আরম্ভ করেছে। বারবার শঙ্করবাবুর মুখটা মনে পড়ছে।
উনি গতকাল বলেছিলেন যদি একটা মূল্যবান বস্তু সঠিক লোকের হাতে যায় তবে তার সঠিক মূল্যায়ন হবে। আর আজ সেই লোকটা, ভাবতেই মনটা ভারাক্রান্ত হয়ে পড়ল। রিতেশ বলল, তাড়াতাড়ি পা চালিয়ে চল রে তুর্য, তন্ময়দা আমাদের জন্য অপেক্ষা করছে তো। গাড়োয়াল হিমালয়ের বিশেষত্ব এই যে পাহাড়ের ঢালগুলো খুবই খাড়াই আর পাহাড়ি রাস্তাগুলো অমসৃণ। কুমায়ুন আর গাড়োয়ালে প্রতি বছরই ধস লেগেই থাকে, ফলে কিছুটা হাঁটলেই আমাদের সমভূমির লোকেদের রীতিমতো হাঁপ ধরে যায়। চড়াই উতরাই এত বেশি, তার উপর রাস্তার উপরে স্থানে স্থানে বরফ জমে শক্ত হয়ে গিয়েছে। এই শক্ত বরফের উপর পা পড়লে হড়কে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই সময়ে এদিকটা গাড়ি চলাচলও বেশ কম বলে লিফট পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। যারা সিমলার অবহিমালয় বা দার্জিলিংয়ের হিমালয়ের শোভা দেখেছেন তারা গাড়োয়াল হিমালয়ের তফাৎটা বুঝতে পারবেন। এখানকার রুক্ষ হিমেল বাতাস যখন পাহাড়ের গাত্র স্পর্শ করে যায় তখন উপত্যকার রসটুকু যেন শুষে নেয়। একদিকে উত্তুঙ্গ খাড়াই শিবালিক শ্রেণী, নীল আকাশের বুকে মাথা উঁচিয়ে রয়েছে অহংকারে, আর সরু হাঁসুলির আঁকে বাঁকে নদীর মতো সঞ্চালিত পাথুরে সড়কের শেষ প্রান্তে পাথুরে বন্ধুর খাড়া গিরিখাত গিয়ে মিশেছে খরস্রোতা নদী উপত্যকায়। পূজার ক্রম অনুসারে পঞ্চ কেদার ধাম হল কেদারনাথ, রুদ্রনাথ, তুঙ্গনাথ, মধ্যমেশ্বর এবং কল্পেশ্বর। এদের মধ্যে একমাত্র কল্পেশ্বর মন্দির সারা বছর প্রবেশযোগ্য থাকে। উর্গামের সানুদেশের উপরে একটি সরকারি গেস্ট হাউসে নিজেদের অফিসিয়াল আইডি দেখিয়ে একটা ঘর পাওয়া গেল কোনো ক্রমে। সন্ধ্যায় ফায়ার প্লেসের সামনে বসে গরম ধোঁয়া ওটা কফিতে চুমুক দিতে দিতে তন্ময়দাকে খবরটা দিতে তিনিও ঘাবড়ে গেলেন। রিতেশ জিজ্ঞাসা করল, এখন তাহলে উপায়? উপায় একটা আছে, তবে ঝুঁকিটা বেশি হয়ে যাবে। আমার মনে হয় যারা এত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মিউজিয়াম থেকে পাণ্ডুলিপিটা চুরি করেছিল তারা নিশ্চয়ই জানতে পেরেছে আমরাও জিনিসটার রহস্য ভেদ করতে এখানে পৌঁছে গিয়েছি। তন্ময়দা বলে উঠলেন, তা বলে খুন, তাও মন্ডারের মহেশ্বর মন্দিরের এক বৃদ্ধ পুরোহিতকে? শঙ্কর দয়াল এই এলাকার সবচেয়ে পুরনো লোক, তিনি এই পাণ্ডুলিপির ব্যাপারে জানতেন। আমাকে তো তিনি এই ব্যাপারে বিস্তারিত বলবেন বলেই ওই সময় যেতে বলেছিলেন। তারপর তো আচ্ছা, আমি উড়গামে খোঁজ খবর নিয়ে যা জেনেছি তাতে এখান থেকে কিছুটা গেলে হেলংয়ের কাছে সপ্তবদ্রী মন্দির আছে। ওই মন্দিরে হয়তো এ ব্যাপারে আমরা কিছু সূত্র পেতে পারি। দাঁড়া দাঁড়া, কি নাম বললি? সপ্তবদ্রী? হ্যাঁ, হেলংয়ে তো ধ্যানবদ্রী আর সপ্তবদ্রী দুটো মন্দিরই আছে। আর 300 কিলোমিটার পূর্বে গেলে দেবগ্রামে কল্পেশ্বর মন্দিরও আছে। আমি সঙ্গে সঙ্গে পাণ্ডুলিপিটা খুলতেই একটা জায়গা আছে দেখলাম যেখানে ত্রিশূলের উপর কিছু একটা লেখা আছে। সেদিকটায় আঙুল দেখিয়ে তন্ময়দা ও রিতেশকে বললাম, পড়ে দেখ তো। তন্ময়দা চশমাটা খুলে নকশাটাকে কাছ থেকে দেখে বললেন, সাত শিউ। আরে, হিন্দিতে শিব বা বদ্রীকে শিউ বলে। বেশ, তবে কাল সকালে তাহলে সপ্তবদ্রী মন্দিরটা ঘুরে আসা যাক। কথা বলতে বলতে বন্ধ কাচের জানালার পর্দাটা সরিয়ে নিচের উড়গাম গ্রামটির দিকে তাকিয়ে মনে হলো যেন অন্ধকার আকাশের বুকে জাজল্যমান উজ্জ্বল নক্ষত্রের সারি, আর জানালার নিচের দিকে সাদা চাদরের মতো পুরু বরফের স্তর। উড়গামের কল্লোলিনী অলকানন্দার তীরে কালো কোয়ার্টজাইট পাথরের এক চালা 7টি শিব মন্দির, পরপর একই রেখায় গড়া। এই জন্যই বোধহয় একে সপ্তবদ্রী মন্দিরও বলে। বছরের অন্য সময়ে এখানে লোক সমাগম ঘটলেও আপাতত তুষারপাতের ফলে পর্যটক বা স্থানীয় লোকজনের আগমন কম। আমি, তন্ময়দা আর রিতেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই মন্দিরের একজন অল্প বয়সী ছেলের দেখা পেলাম। তার নাম সঞ্জয় চৌহান। সেই মন্দিরের টুকটাক কাজকর্ম করে। সঞ্জয়, আমাদের আগে এখানে কেউ কি অনন্তনাথের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিল? সঞ্জয় কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, আপনারা কি করে জানলেন সে কথা? তার প্রশ্নের উত্তর না দিয়ে রিতেশ জিজ্ঞাসা করল,
আচ্ছা, তুমি অনন্তনাথের ব্যাপারে কি কিছু বলতে পারবে? সঞ্জয়ের মুখ দেখে মনে হলো সে আমাদের ঠিক বিশ্বাস করতে পারছে না। তাই নিজেদের অফিসের আইডি কার্ড দেখিয়ে আমি বললাম, সঞ্জয়, তুমি ভয় পেও না, আমরা কেউই বাজে লোক নই। আমরা তিনজনেই সরকারি দপ্তরের লোক। এখানে এসেছি অনন্তনাথের সন্ধানে। তুমি যদি এই ব্যাপারে কিছু জেনে থাকো তো নির্বিঘ্নে বলতে পারো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। সঞ্জয় আমাদের পরিচয় পেয়ে কি বুঝলো জানি না, হয়তোবা আমার কথায় ভরসা পেয়েই বলল, আপনারা অনন্তনাথের ব্যাপারে কি করে জানলেন? কিছু মাস আগে দেবগ্রাম থেকে উদ্ধার করা একটা গাড়োয়ালি পাণ্ডুলিপি কলকাতার মিউজিয়ামে পাঠানো হয়েছিল। সেখান থেকে লিপিটা হঠাৎই চুরি হয়ে যায়। সেটার একটা কপি আমাদের বন্ধু তুর্যর কাছে রয়ে গেছে, আর সেটা থেকেই আমরা অনন্তনাথের কথা জানতে পেরেছি। শঙ্কর দয়ালের কথাটা ইচ্ছে করেই ওকে বলা হয়নি। সঞ্জয় বলল, একদল লোক গতকাল এসেছিল মন্দিরের পুরোহিত বাবার খোঁজ করতে। লোকগুলোকে দেখে খুব একটা সুবিধের বলে মনে হচ্ছিল না, তাই ওদেরকে বলেছিলাম এখন মন্দির তো 2 মাস তুষারপাতের জন্য বন্ধ থাকবে, আর পুরোহিত বাবা ওর ছেলের কাছে দেরাদুনে গেছে। এইটুকু শুনে ওরা চলে গেল। তবে কি সঞ্জয়? ওদের কাছে মন্ডারের নামটা একবার শুনেছিল, আর কাল বিকেলেই মন্ডারের পুরোহিত শিবজির মন্দিরে খুন হয়ে গেছে। তন্ময়দা খবরটা শুনে একবার আমাদের দিকে তাকিয়ে তারপর বললেন, সঞ্জয়, অনন্তনাথে কিছু বিপদ ঘটার আগে তুমি যদি আমাদের একটু সাহায্য করো তাহলে খুব ভালো হয়। সঞ্জয় কিছু বলতে যাবে, এমন সময় মনে হলো কেউ যেন পঞ্চম মন্দিরটার আড়াল থেকে আমাদের কথা শোনার চেষ্টা করছে। তাই ইশারায় সঞ্জয়কে চুপ করতে বলে আমি যেই না পঞ্চম মন্দিরের দিকে পা বাড়িয়েছি, হঠাৎ একটা লোক আড়াল থেকে বেরিয়ে সেখান থেকে দৌড়ালো প্রধান ফটকের দিকে। আমি আর রিতেশও তাকে ধরতে ছুটলাম। সপ্তবদ্রী মন্দিরের পঞ্চম শিব মন্দিরের আড়াল থেকে কালো পোশাক পরিবৃত লোকটা তীব্র বেগে দৌড় লাগালো। আমি আর রিতেশ সমভূমির লোক, একটা পাহাড়ি লোকের সঙ্গে দৌড়ে পেরে ওঠা খুবই মুশকিল। ফটক থেকে লোকটা এক লাফে বাইরের বরফের স্তরের ওপর লাফাতেই অনেকটাই আমাদের নাগালের বাইরে চলে গেল। আমিও দমবার পাত্র নই, প্রাণপণ ছুট লাগালাম লোকটাকে ধরতে। সপ্তবদ্রী মন্দিরের পাশের কাঁচা রাস্তা পেরিয়ে কল্পগঙ্গার উপর ব্রিজে সাদা রঙের গাড়ি অপেক্ষা করছে। আমার আর লোকটার মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে, কারণ আমার স্পোর্টস শু বরফের উপর গ্রিপ করতে পারছে না, বারংবার পিছলে যাচ্ছি। লোকটার আর ব্রিজের মধ্যে যখন হাত খানেকের ব্যবধান, তখন আমি মরিয়া হয়ে উঠলাম। লোকটাকে ধরতে আমি সিনেমার হিরোদের মতোই একটা ঝাঁপ দিয়ে লোকটার উপর পড়লাম। লোকটা তড়িঘড়ি নিজেকে ছাড়িয়ে নেওয়ার ফলে আমি মাটিতে হুমড়ি খেয়ে পড়লেও লোকটার পা দুটো চেপে ধরতেই লোকটাও মাটিতে পড়ে গেল। রিতেশ তখনও এসে পৌঁছায়নি। লোকটা তার উঁচু জুতো দিয়ে এক লাথি কষালো আমার মুখ লক্ষ্য করে। চোখের নিচে আচমকা একটা চোট পেয়ে হাতটা ছেড়ে চোখটা চেপে কাতরাতে লাগলাম। এই সুযোগে লোকটা চটপট দরজা খোলা গাড়িটায় উঠতেই গাড়িটা ছেড়ে দিল। রিতেশ যখন পৌঁছালো তখন আমার বাঁ চোখের নিচে নীল হয়ে কালশিটে পড়ে গিয়েছে। রিতেশ আমাকে রাস্তার ধারের উঁচু পাথরে বসিয়ে রাস্তা থেকে বরফ তুলে আহত জায়গায় লাগিয়ে দিতে লাগলো। এমন সময় সঞ্জয় আর তন্ময়দা আমার অবস্থা দেখে ছুটে এলেন। তন্ময়দা মৃদু ধমক দিয়ে বললেন, এই, তুমি কি এটা আমাদের কলকাতা শহর পেয়েছো? বিদেশ বিভুঁইয়ে এসে একটা পাণ্ডুলিপির জন্য নিজের পিতৃদত্ত জীবনটা দেবে নাকি? আর তাছাড়া তুমি প্রখর রুদ্র বা ব্যোমকেশ বক্সী নাও যে। কি বললে তন্ময়দা? ব্যোমকেশ? ইউরেকা বলে চোট ভুলে তন্ময়দার গালে একটা চুমু খেয়ে বললাম, তুমি মাইরি জিনিয়াস। সকলে যখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তখন আমি সঞ্জয়কে জিজ্ঞাসা করলাম, তোমাদের এখানে কোনো জটাধারী শিবজির মন্দির আছে কি? দেবভূমি হিমালয়ের সাথে জড়িয়ে আছে প্রকৃতি, পুরাণ আর ইতিহাসের নানান কাহিনী। পঞ্চকেদারের মধ্যে লুকিয়ে আছে মহাভারতের এক গল্প। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে কৌরবদের হত্যা করলেন পঞ্চপাণ্ডব। স্বজন হত্যা ও ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপের ভাগী হলেন। স্বজন হারানোর শোকে পাণ্ডব ভাইয়েরা নিজেদের মনের শান্তি হারিয়ে ফেললেন চিরতরে। রাজ্য পরিচালনার দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে 5 ভাই বেরিয়ে পড়লেন দেবাদিদেব মহাদেবের খোঁজে। উদ্দেশ্য তার আশীর্বাদ নিয়ে কিছুটা হলেও মনের শান্তি ফিরে পাওয়া।
প্রথমেই তারা গেলেন শিবধাম কাশীতে, কারণ সেখানেই রয়েছে অসংখ্য শিব মন্দির। কাশীতে শিবের দেখা না পেয়ে বিমর্ষ পঞ্চপাণ্ডব গেলেন গাড়োয়াল হিমালয়ে। সেখানে গুপ্তকাশীর কাছাকাছি তারা দেখলেন প্রকাণ্ড এক ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। পঞ্চপাণ্ডবদের অন্যতম ভীম দর্শন মাত্র চিনে ফেললেন যে এই ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে আছেন স্বয়ং মহাদেব। পাণ্ডবদের দেখেই শিব পালানোর চেষ্টা করলেন। ছুটে গিয়ে ভীম ষাঁড়টাকে জড়িয়ে ধরলেন। শিব তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন মাটির নিচে, কিন্তু তারপরেও খণ্ড বিখণ্ড অবস্থায় ছদ্মবেশে বিভিন্ন জায়গায় শিব পঞ্চপাণ্ডবদের দর্শন দেন। কেদারনাথে ষাঁড়ের কুঁজ আবির্ভূত হয়, তুঙ্গনাথে বাহুদয়, রুদ্রনাথে মস্তক, মধ্যমেশ্বরে নাভি ও পেট আবির্ভূত হয়, চুল ও জটা কল্পেশ্বরে। কল্পগঙ্গা নদীর তীরে কল্পেশ্বর মন্দির। 5টা কেদারের মধ্যে কল্পেশ্বরেই সবচেয়ে সহজ পথে পৌঁছানো যায়। নদীর বাম তটে একটা হুমড়ি খাওয়া পাথরের নিচে অন্ধকারের মাঝে এই মন্দির। ষাঁড়রূপী মহাদেবের জটা অংশটা রয়েছে এখানে। আরে বাবা, তুমি তো দেখছি অনেক কিছু জানো। আমরা এই গাড়োয়ালের মানুষ বাবুজি। কল্পেশ্বরের কৃপার ছত্র ছায়ায় আমরা থাকি। আপনারা যদি কল্পেশ্বরে যেতে চান তো কাল সকালে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কল্পগঙ্গার তীরে মন্দিরটা। আজ বাবুজির অবস্থা ভালো নয়, আপনারা বিশ্রাম নিন। কাল সকালে এই ব্রিজের কাছে পৌঁছে যাবেন, আমি আপনাদের নিয়ে যাব। অনেক ধন্যবাদ সঞ্জয়। রিতেশ সঞ্জয়কে কিছু টাকা দিতে গেলে সঞ্জয় না নিয়ে আমাদের কালকে দেখা করার কথা মনে করিয়ে তরতরিয়ে পাহাড়ি রাস্তার মধ্যেই অদৃশ্য হয়ে গেল। সেদিন গেস্ট হাউসে বসে দুপুরের কথাটা ভাবতে ভাবতে মনে পড়ল, সেদিন মন্ডারের মন্দিরে কালো পোশাকের যে লোকটার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল, তার পায়ে যে কালো ট্রেকিং শু দেখেছিলাম, আজকের লোকটার পায়েও তো সেই একই ধরনের জুতো ছিল। ইস, একটুর জন্য হাত থেকে একটা বড় অপরাধী পালিয়ে গেল। তুই এতটা শিওর হচ্ছিস কি করে? ওই কালো ট্রেকিং শু কি পৃথিবীতে একটা আছে নাকি? শুধু জুতো হলে হয়তো এতটা নিশ্চিত হয়ে বলতে পারতাম না, কিন্তু একটা গন্ধ, সেটাও কি কাকতালীয়। এই ফেলুদার গল্পের বই পড়ে তুইও কি শখের গোয়েন্দাগিরি শুরু করে দিলি নাকি রে? আরে বাবা, আমরা তো ছাপোষা সরকারি চাকুরে, ওসব ডিটেকটিভ গল্পের বইতেই মানায় রে। তন্ময়দা, ব্যাপারটা এত সহজ নয় গো। মন্ডারের লোকটার সঙ্গে যখন আমার ধাক্কা লাগে তখন লোকটার গায়ে চড়া পান মশলার গন্ধ পেয়েছিলাম, আর আজ যখন লোকটার পা দুটো আমি চেপে ধরি তখন লোকটা পড়ে যাওয়ার সময় এই বিমল পান মশলার প্যাকেটটা লোকটার পকেট থেকে রাস্তায় পড়ে গিয়েছিল। বলেই 20 আনা পান মশলার প্যাকেটটা টেবিলের উপর রাখলাম। তবে কি এই লোকটাই শঙ্কর দয়ালের খুনি? উফ, এত সহজে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। আপাতত কল্পেশ্বরের মন্দিরে গিয়ে দেখতে হবে আমরা কোনো সূত্র পাই কিনা। কাল রাতে আর নতুন করে বরফ পড়েনি। কালকে চেয়ে ঠান্ডাটা একটু কম। মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল দিনে গাড়োয়ালের তুষার ধবল পাহাড়গুলো দেখতে অনুপম লাগছে। সকালের ব্রেকফাস্ট সেরে যখন কল্পগঙ্গার তীরে এসে পৌঁছালাম তখন সঞ্জয় পৌঁছে গিয়েছে। সঞ্জয়ের সঙ্গে আরেকটি ছেলে এসেছে, যার বয়স এই আন্দাজ বছর 20 হবে। নমস্তে বাবুজি। আজ আমাদের মন্ডারের পুরোহিতের নাতি রাজেশ এসেছে আপনাদের সাথে দেখা করতে। ও আপনাদের কিছু বলতে চায়। নমস্কার, আপনি কি তুর্য রায়? হ্যাঁ, আমি তুর্য রায়, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমি দাদাজির কাছে আপনার কথা শুনেছি। দাদাজি হয়তো বুঝতে পেরেছিলেন যে ওনার বিপদ আসছে, তাই উনি আমাকে বলেছিলেন আপনাদের হাতে যেন ও জিনিসটা তুলে দিই। কি জিনিস রাজেশ? আসলে আমিও ঠিক জানি না। ও জিনিসটা কল্পেশ্বর মন্দিরে লুকিয়ে রাখা আছে। সেটা কোথায় আমার দাদাজি বলে গেছেন। তবে তো আর দেরি করা ঠিক নয়। চলো আমরা কল্পেশ্বরের দিকে রওনা দিই। উর্গম গ্রামের ক্ষেতগুলো এই মরশুমে চাষের অযোগ্য হয়ে যায়। হিমের মরশুম শেষে রামদানা, আলু ও ধানের ক্ষেত পেরিয়ে পরে আপেল বাগান। ধূসর প্রকৃতির মধ্যে দিয়ে উর্গম গ্রাম থেকে দেবগ্রামে পৌঁছাতে 8 ঘন্টা মতো লাগলো।
দেবগ্রামের 1 কিলোমিটারের মধ্যে একটা পথ গিয়েছে বংশী নারায়ণের দিকে। তার ডান দিকে একটা সরু ঝর্ণা নেমে এসেছে পাহাড়ের গা বেয়ে। ঝর্ণা পেরিয়ে একটা গ্রামের মেঠো পথ ধরে আমরা পাইন, রডোডেন্ড্রন, আপেল ইত্যাদি গাছগাছালি ঘেরা পথ ধরে এগিয়ে যেতেই কানে এলো সেই কল্লোলিনী কল্পগঙ্গার প্রচণ্ড স্রোত প্রবাহ। সেই শব্দ অনুসরণ করে এগোতেই লক্ষ্য করলাম কল্পগঙ্গার উপর একটা সরু কাঠের সাঁকোর পথ চলে গিয়েছে পাথরের সিঁড়ির কাছে। সেই সিঁড়ি পেরোতেই একটা গুহা মন্দিরের চূড়া চোখে পড়ল। নিরিবিলি এই গুহার ভেতরের বড় চাতালে গাছগাছালির ডালপালা, শিকড় সাধু সন্ন্যাসীদের মতো জটাজাল বিস্তার করে রেখেছে। সেখানেই প্রতিষ্ঠিত কল্পনাথ শিব বা কল্পেশ্বর। কল্পেশ্বরের কাছে মাথা নত করে আমরা রাজেশের সঙ্গে রওনা দিলাম গুহার পিছনের দিকের ফাটল ধরা ভগ্নপ্রায় পাথুরে প্রস্তরের স্তূপের দিকে। এদিক থেকে খাড়াইভাবে পাহাড়ের ঢাল গিয়ে পড়েছে কল্পগঙ্গার বুকে। এখানে সামান্য পা হরকালি মৃত্যু নিশ্চিত। তাই খুব সাবধানে আমরা বড় কোয়ার্টজাইট ও বেলে পাথরের খাঁজে খাঁজে পা রেখে মন্দিরের পিছন দিকে এলাম। এদিকে বট ও অশ্বত্থ গাছের শিকড়গুলোর দিকে তাকালে কল্পনাথের জটা বলেই মনে হয়। এখান থেকে কিছুটা উপরে আমাকে আর সঞ্জয়কে রাজেশ পথ দেখিয়ে নিয়ে চলল মন্দিরের একদম ডান দিকের একটা ভাঙা প্রস্তর খোদিত থামের কাছে। দূর থেকে দেখলে মনে হয় থামটাতে বোধহয় মাঝখান থেকে পেট বরাবর ফাটল ধরেছে। রাজেশ সোজা থামটা আর পাথরের মাঝের ফাঁকটা দিয়ে ভেতরে গলে ঢুকে গেল। এই সময় সাপের ভয় না থাকলেও পোকামাকড় তো থাকতেই পারে। অথচ এই অকুত ভয় ছেলেটা টুক করে ভিতরে ঢুকে আমাকেও একই কায়দায় চলে আসতে বলল। সঞ্জয়ের ছোটখাটো চেহারা, তার উপর পাহাড়ি ছেলে, সেও তো রাজেশের মতোই উঠে গেল। আমি উঠতে গিয়ে কুচো পাথরের ওপর পা রাখা মাত্র পাথরগুলো খসে যেতেই আমি পা হড়কে পড়েই যাচ্ছিলাম। তখনই রাজেশ আমার হাতটা চেপে ধরল। আমি ওর হাত ধরে কোনো রকমে পাথরের দেওয়ালের একটা খাঁজে পা রেখে শরীরটা টেনে ভিতরে ঢুকিয়ে খাড়া ঢালের নিচে স্রোতশ্রেণী কল্পগঙ্গার নীল তরঙ্গের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলাম। একটু নিজেকে শান্ত করার সময় দিলাম। সেই ফাঁকে রাজেশ চারিদিকে কি একটা খুঁজতে লাগলো। সে একটা মন্দিরের থামের পাশের কয়েকটা পাথরের খাঁজে আঙুল দিয়ে কি যেন একটা খোঁজ করছিল। আমি দেখলাম একটা পাথরের মধ্যে একটু হালকা হাতের টোকা মেরে কান লাগিয়ে কি একটা পরখ করলো। তারপর আমাকে বলল, বাবুজি, এই পাথরটা টানতে আমায় একটু সাহায্য করবেন? পাথরটা কালো বেলে পাথর। পাথরটা বেশ কিছুক্ষণের চেষ্টায় টেনে বের করতেই ভিতরে পাথরের একটা বাক্স সঞ্জয়কে রাজেশ বের করতে বলল। তারপর পাথরটাকে যথাস্থানে রেখে ছোট পাথরের বাক্সটা দিয়ে খুব সাবধানে যখন ওখান থেকে নেমে একটা পাথরের উপর বসলাম, তখন রাজেশ ওটা আমার হাতে দিয়ে বলল, বাবুজি, দাদাজি আমায় এই জিনিসটা আপনার হাতে দিতে বলেছিলেন। পাথরের বাক্সটা খুলতেই আবার একটা বড় নকশা বের হলো। রিতেশকে কপি করা নকশাটা বের করতে বললাম, আর লক্ষ্য করলাম কপিটায় এই নকশার ক্ষুদ্রতম অংশটা আছে। অর্থাৎ কল্পেশ্বর মন্দিরে পৌঁছানোর পথটুকু চুরি যাওয়া নকশাটাই ছিল, বাকিটা আছে এই বড় নকশায়। সেটা খুলতেই রাজেশ দেখে চমকে উঠে বলল, অনন্তনাথ! এই কেদারনাথ, বদ্রীনাথ, কল্পনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মুক্তিনাথ অব্দি শুনেছি, কিন্তু অনন্তনাথ এর নাম তো শুনিনি আগে। এই পথের হদিশ খুব কম লোকেই জানে বাবুজি। অনন্তনাথের পথের হদিশ আজ পর্যন্ত কেউ সঠিক জানে না। আর যারা অনন্তনাথের সন্ধানে গিয়েছে তাদের মধ্যে কেউ আর ফিরে আসতে পারেনি। ভয়ঙ্কর মৃত্যু দূত রূপে অনন্তনাথ স্বয়ং সেখানে বিরাজ করেন তার বৈভব দূতি নিয়ে। রাজেশ, আমার মনে হয় এই নকশাতে অনন্তনাথেরই পথের হদিশ দেওয়া আছে। তবে স্থানীয় দক্ষ শেরপা ছাড়া আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। খবরদার বাবুজি, ও পথে যাবার চিন্তাই করবেন না। যার জন্য একজন নিরীহ লোককে প্রাণ দিতে হলো, একদল লোক কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নকশা চুরি করে আনলো। সেখানে নিশ্চয়ই কিছু রহস্য লুকিয়ে আছে রাজেশ। যতই মৃত্যুর ঝুঁকি থাক, আমাকে সেখানে যেতেই হবে।
তুমি কি আমায় একজন শেরপার খোঁজ দিতে পারবে? বাবুজি, কেউ লাখ টাকা দিলেও অনন্তনাথের দিকে যেতে রাজি হবে না। বেশ, কেউ যদি যেতে রাজি না হয় তবে আমি একাই যাব রাজেশ। শঙ্কর দয়ালের মৃত্যু বিফল হতে দিতে আমি পারবো না। আরে ওয়েট, আমি তোর সাথেই যাব তুর্য। এক যাত্রায় কি পৃথক ফল হয় রে? আমিও তোর সাথেই যাব। সন্ধ্যায় আমি, তন্ময়দা আর রিতেশ মিলে সকালের পাথরের বাক্সটা নিয়ে বসেছি। টেবিলের ওপর ম্যাপটা মেলে ধরে তিনজনে খুব মনোযোগ দিয়ে বিষয়টা বোঝবার চেষ্টা করছি। লাল হয়ে আসা গাছের ছালের উপর সযত্নে অঙ্কিত পুঁথিটার মধ্যে কল্পগঙ্গা আর অলকানন্দা নদীর প্রবাহ পথটা উত্তর দিকে বিস্তীর্ণ একটা স্থান নির্দেশ করেছে। যতদূর মনে হয় ওই জায়গাটাই অনন্তনাথ। তবে কি আছে এই অনন্তনাথ ধামে, যার জন্য একদল লোক চুরি খুন করতে পর্যন্ত পিছুপা হচ্ছে না? এমন সময় আমাদের দরজায় করাঘাত পড়ল। আমি উঠে গিয়ে দরজা খুলতেই সামনে যাকে দেখলাম তাতে মুখে আমার আলতো হাসি খেলে গেল। তবে রাজেশ, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে তো? যাব। আমার দাদাজিকে যারা খুন করেছে তারা অনন্তনাথের দৈবদূতি হরণ করার লোভে এসব করেছে। আপনারা যদি জীবনপণ রেখে অনন্ত ধামে যেতে রাজি থাকেন তবে আমিও আপনাদের সাথে যাব। তবে এই দৈবদ্যুতি জিনিসটা ঠিক কি? সবটাই লোক মুখে শোনা কাহিনী বাবুজি। একবার কৈলাসপতি পার্বতী মাতার সাথে হিমালয় ভ্রমণকালে গারোয়ালের তুষার মণ্ডিত এক পর্বতে উপস্থিত হন। সেখানে মাতা আর মহেশ্বরের শক্তি মিলিত হয়ে এক প্রচণ্ড শক্তিশালী আলোকময় ঊর্জা উৎপন্ন হয়। মনে করা হয় ওই ঊর্জা পৃথিবীর আদি শক্তির আধার। পরম পবিত্র এই ঊর্জাটি অনন্ত পর্বতের উপর একটি শিবলিঙ্গের মস্তকে পার্বতী মাতা স্থাপন করেন। আর সেই থেকেই ওই শক্তির আধার অনন্ত ধামকে রক্ষা করে আসছে। শিব পুরাণে বর্ণনা করা হয়েছে ওই দৈবদূতি নাকি নীল বর্ণের এক উজ্জ্বল আলোকময় শক্তির খণ্ড, যা স্পর্শ করলে জীব অমিত শক্তির অধিকারী হয়। এই দৈব শক্তিকে যাতে কেউ খারাপ কাজে ব্যবহার করতে না পারে, তাই এই অনন্ত ধামকে ভয়ঙ্কর জঙ্গল, অলঙ্ঘনীয় পর্বত আর কি সব দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টনী দ্বারা সুরক্ষিত করে রাখা হয়েছে। সেই কারণে যারাই ওই পথে একবার যায় আর ফিরে আসে না। সেই জন্যই ওই পথের হদিশ সঠিকভাবেই কারো জানা নেই। কেবলমাত্র শৌলীন্দ্র চৌহান নামক এক মহাজ্ঞানী পর্যটক অনন্তনাথের কোনো নকশা করেছিলেন। আপনারা আসুন আমার সাথে। বলে আমাদের জানালার উত্তর পূর্বের দিকের পর্দা সরিয়ে আমাদের অন্ধকারে একটা পাহাড়ের দিকে আঙুল দিয়ে দেখালো। দেখলাম নিম্ন উপত্যকার বসতিগুলিতে আলোর বিন্দু যেমন, এটা ঠিক তেমন নয়। অদূরে একটি পাহাড়ের শীর্ষ দেশে একটা উজ্জ্বল আলোক জ্যোতি দেখা যাচ্ছে। এটা তো গতকাল খেয়াল করিনি। ওই যে দেখছেন বাবুজি, আলোর বিকিরণ, ওটাই হলো অনন্তনাথ। আর ওই আলোই হলো দৈবদূতি, সেই দৈব শক্তি সম্পন্ন ঊর্জার প্রভা। বাবুজি, এই নকশা মন্ডারের মন্দিরেও ছিল। দাদাজি যেদিন খুন হন তারপর থেকেই ওই নকশা আর পাওয়া যায়নি। আমি ব্যাপারটা জানতাম না, আমায় দাদিমা বলতো, কিন্তু আমি খুঁজতে গিয়ে ওটা আর পাইনি। সম্ভবত ওই নকশার লোভেই ওরা আমার দাদাজিকে খুন করেছে। মহাদেব ওদের শাস্তি দেবেন। তার মনের অবস্থা বুঝে আমরা ওকে সান্ত্বনা দিচ্ছি এমন সময় বাইরে যেন কারোর পায়ের আওয়াজ পেলাম। শব্দটা ভারী জুতোর। শব্দটা ক্রমশ আমাদের ঘরের দিকেই আসছে। রিতেশ একবার আমার দিকে তাকালো। এবার কি তাহলে ওরা এই নকশাটা? জুতোর শব্দটা দরজার খুব কাছে এসে থামল। দরজার সামনে মানুষের পায়ের ছায়া দেখতে পেলাম, আর তার সঙ্গে দরজায় আঘাত। এবার রীতিমতো বুক ধড়ফড় করতে লাগলো। আমরা সামান্য ছা পোষা কর্মচারী, ইতিমধ্যে দুবার বিপদে পড়তে পড়তে বেঁচে গিয়েছি। এবার কি তাহলে ওরা আমাদের উপর হামলা করবে? আমাদের কাছে তো প্রতিরোধ করার মতো একটা অস্ত্রও নেই।
আমাদের মুখ দেখে রাজেশ কিছুটা আন্দাজ করলো বোধ হয়, তাই ও নিজেই উঠে দরজাটা খুলে দিল। দেখলাম একটা 23 কি বড়জোর 25 বছরের নেপালিদের মতো দেখতে ফর্সা রোগা লোক আমাদের সেলাম ঠুকলো। রাজেশ বলল, বাবুজি, আপনারা একজন শেরপা খুঁজছিলেন না? এই নিন, এ হলো আরব খান্ডু। তন্ময়দা তাকে আমন্ত্রণ জানিয়ে ভিতরে আসতে বলল। আরব, তুমি জানো তো অনন্তনাথ হলো মৃত্যুর দুয়ার। এখানের কোনো শেরপাকে লাখ টাকা দিলেও এই পথে যেতে রাজি হয় না। সেই পথে তুমি যাবে? বাবুজি, আমি রাজশেখরের মুখে সব শুনেছি। আমি টাকার জন্য নয়, অন্য কারণে অনন্তনাথ ধামে যেতে চাই। কারণটা কেন भी তো ব্যক্তিগত আছে। তুমি অনন্তনাথের পথ চেনো? না বাবুজি, সচ বলে তো শৈলেন্দ্র চৌহান ছাড়া কেউ জানে না। তবে রাজেশের দাদাজি আমার বাবাকে একবার দেখিয়েছিলেন। তবসে বাবুজি আমায় নকশাটা বুঝিয়েছিলেন। বাকিটা বোঝানোর আগেই একটা কান ফাটানো শব্দ আর বাবুজির আর্তনাদ শুনে তাকিয়ে দেখি বাবুজির বুকে গুলি লেগেছে। ওনার জামাটা রক্তে ভেসে গেছে। বাবুজি নকশাটা আমায় দিয়ে রাজেশের দাদাজিকে দিতে বলে আমি পিছনের দরজা দিয়ে কোনো রকমে পালিয়ে যাই। আচ্ছা, উড়গামে যে পরপর দুটো খুন হলো, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? আমরা গরিব মানুষ বাবুজি, আমাদের খুনের জন্য পুলিশ কোনো তৎপরতা দেখায় না। আরব অনন্ত ধামের নকশাটা ভালো করে দেখে বলল, এই কল্পগঙ্গার ডান তীরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, তার কিছুটা গেলেই রুদ্রপ্রয়াগে আলোকানন্দা এই গঙ্গার সাথে মিশে গেছে। সেখান থেকে একটা পথ চলে গেছে কেদারনাথ ধাম, আর অন্য কাঁচা পথটা চলে গিয়েছে রহস্যময় অনন্তনাথের পথে। আমরা 5 জন উখিমঠ থেকে রুকস্যাকে অত্যাবশ্যকীয় জিনিসপত্র নিয়ে ভোর 5টায় রওনা দিলাম রাক্ষস বনের দিকে। এই অরণ্যের শুরুতে পাইন, ফার, সিলভার সিডারের মতো গাছ দেখতে পাওয়া যায়, ফলে এদিকের অরণ্য হাঁটার জন্য বেশ ভালো। আরব আর রাজেশ হাতে বড় লাঠি নিয়ে মাটিতে ঠুকে ঠুকে এগিয়ে চলেছে, আর আমরা পিছনে। আরব আগেই বলে রেখেছিল, এই বন থেকে যদি আমরা বিকেল 6টার মধ্যে বের না হতে পারি তবে সারা জীবন ভুলভুলাইয়ার মধ্যেই ফেসে যাব। আর যে পথ ধরে যাব যেন সামান্যটুকুও আমরা দলছুট হয়ে এদিক ওদিক না যাই। ক্রমে যত অরণ্যের ভিতরের দিকে চলেছি ততই বৃক্ষদের প্রকৃতি বদলাতে শুরু করেছে। এই ধরনের গাছের নামও আগে শুনিনি। গাছের গুঁড়িগুলো মোটা আর সোজা আকাশের দিকে উঠে গিয়েছে। নিচের দিকে ডালপালা কম, কিন্তু গাছের গা থেকে ঠেস মূলের মতো শিকড় বেরিয়ে আছে, যার গাগুলো বড় বড় রুমায় ঢাকা। সূর্যের ক্ষীণ আলো ভিতরে যতটুকু আসছে তাতে পথ এখন অবধি চলা যাচ্ছে। দূর থেকে গাছগুলোকে দেখলে রাক্ষসী মনে হয়, সেই জন্যই নাম বোধ হয় রাক্ষস বন। বাবা বলেছিলেন এই বনের গাছগুলো মানুষ খেকো, খবরদার এদের এই মূলগুলো স্পর্শ করবেন না। রাজেশ আর আরব লাঠির সাহায্যে খুব সন্তর্পণে এগোচ্ছে। আমাদের ট্রেকিং জুতোতে মাটি খুব সহজে গ্রিপ করতে পারবে বলে এগোতে সুবিধা হচ্ছে। আরব অল্প স্বল্প আমাদের সতর্ক করতে করতে এগোচ্ছে। তন্ময়দা কিছুটা এসে একটু বিশ্রামের জন্য দাঁড়িয়ে পড়ল। আমরা কিছুটা এগিয়ে গিয়েছি, হঠাৎ একটা চিৎকার শুনে পিছনে ঘুরেই যা দেখি তাতে বুকের রক্ত হিম হয়ে এলো। তন্ময়দা সম্ভবত আরবের সাবধানবাণী শুনতে পায়নি, বা অসাবধানতাবশত একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়েছিল। একটা মূল ধরে জিনিসটা কাছ থেকে দেখছিল, তখনই ওই গাছের অন্য মূলগুলো যেন সজীব হয়ে উঠল অক্টোপাসের সুরের মতো। চারপাশের মূলগুলো অজগরের মতো তন্ময়দাকে জাপটে ধরে, আর ভয় পেয়ে তন্ময়দা চিৎকার করে ওঠে। ব্যাপারটা দেখে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে আরম্ভ করেছে। তাও তন্ময়দাকে বাঁচাতে সবাই ছুটে গেলাম। আমি আর রিতেশ আর একটু এগিয়ে যেতেই আরব আমাদের হাত দিয়ে থামিয়ে বলল, দাঁড়ান বাবুজি, এই গাছ বহুত ডরাবনা আছে। যাকে একবার ধরে তার দেহকে আষ্টে পিষ্টে, তার দেহের সব হাড়গুলো ভেঙে দিয়ে তার দেহের সব রস রক্ত সূচে ছিবড়ে করে ফেলে দেয়। এদের রাক্ষস গাছ বলে লাঠি উঠিয়ে একদিকে একটা জায়গায় দুমড়ে মুচড়ে যাওয়া মানুষের হাড়ের স্তূপ দেখিয়ে বলল, দেখিয়ে আপনারা দূরে সরে যান,
আমি দেখছি কি করা যায় কত দূর, কিন্তু কোনোভাবেই কোনো গাছের মূল স্পর্শ করবেন না। আরব হঠাৎ আমাদের সকলকে অবাক করে দিয়ে তন্ময়দাকে যে শিকড়গুলো জাপটে পিষে দিচ্ছিল তার ওপর দৌড়ে ঝাঁপিয়ে পড়ল, আর তাতে অদ্ভুতভাবে শিকড়গুলো তন্ময়দার বাঁধন শিথিল করে দিয়ে আরবকে একটু একটু করে তার নাক পাশে জড়িয়ে ধরতে লাগলো। তন্ময়দাকে ছেড়ে দিতেই তন্ময়দা মাটিতে ধপ করে পড়ে গেল। তার সারা শরীরে যেভাবে দড়ির মতো চেপে বসেছিল তাতে আর কিছুক্ষণ হলে তন্ময়দাকে হয়তো আর বাঁচানো যেত না। আমরা তন্ময়দাকে তুলে আনলাম, তবে চোখের সামনে আরবকে দেখছি রাক্ষস গাছের কবলে ডুবে যাচ্ছে আর বাঁচার জন্য আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে। ক্রমে ওর হাত ও পা দুটো এতটাই চেপে ধরেছে যে যন্ত্রণায় আরব চিৎকার শুরু করলো। এখন নিজেদেরকে বড় অপরাধী মনে হচ্ছে। তন্ময়দার প্রাণ বাঁচাতে গিয়ে একটা তরতাজা প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। আমি আরবকে বাঁচাতে এক পা এগোনোর আগেই রাজেশ বাধা দিল। এদিকে আরবের যন্ত্রণায় কাতর মুখখানির দিকেও শিকড়গুলো ধীরে ধীরে থাবা বসাতে আরম্ভ করে দিয়েছে। তবে কি আরবের অবস্থাও হবে ওই কঙ্কালের মতো? রাক্ষস বনে কিছু অজানা মাংসাশী গাছের কবল থেকে তন্ময়দা রেহাই পেলেও তাদের শিকড়ের নাক পাশে আবদ্ধ আরব। আমরা নীরব দর্শকের মতো কেবল দেখছি, আমাদের করার কিছুই নেই। আরব এই মুহূর্তে একটা অদ্ভুত কাজ করলো। সে তার কোমরের ভোজালিটা বের করে সেটা দিয়ে রোঁয়ামুক্ত শিকড়গুলো একের পর এক কাটতে শুরু করলো। আমরা এক এক করে রুকস্যাক থেকে গাঁইতি বের করে ওই গাছটার সব শিকড়গুলোতে কোপ মারতে লাগলাম। তাতে মনে হলো যেন আরবকে আঁকড়ে ধরা শিকড়গুলোর বাঁধন শিথিল হতে শুরু করলো। এমন সময় রাজেশ গায়ের জোর দিয়ে একটা মোটা শিকড়ে আঘাত করতেই রক্তের মতো লাল তরল বের হওয়া শুরু হলো। আর তখনই বাকি শিকড়গুলো একে একে আরবকে ছেড়ে দিল। আরবের আহত দেহটা মাটিতে আছড়ে পড়ল, আর আমরা দেখলাম বাকি রোঁয়াযুক্ত মূলগুলো আরবকে ছেড়ে দিয়ে নেতিয়ে পড়তে শুরু করেছে। আরবকে জল আর ব্যথার ওষুধ দিয়ে বিশ্রাম নিতে বললাম। সে গাছের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, বাবুজি, এমনিতেই বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গেছে, আর দেরি করলে এই রাক্ষস বন থেকে বের হতে পারবো না সূর্যাস্তের আগে। আবার আমরা যাত্রা শুরু করলাম। এবার আগের চেয়ে অনেক বেশি সন্তর্পণে পা ফেলতে লাগলাম। শুরু হলো চড়াই পথ। এদিকে একটা রেহাই এই যে রাক্ষস গাছ বিশেষ নেই। ঘন জঙ্গলের মধ্যে পাখ পাখালিদের শব্দ মাঝে মধ্যে ভেসে আসছে। বেশ কতগুলো হরিণের দল দেখলাম ছুটে গেল। এমন সময় আরব আমাদের থামতে বলে বলল, কেউ তো শব্দটি করবেন না বাবুজি, মনে হচ্ছে কাছে পিঠে কালো চিতা আছে, তাই হরিণগুলো দৌড়ে পালালো। কালো চিতা বিরল প্রজাতির বাঘ, এই জঙ্গলে মাঝে মধ্যে দেখা যায়, তবে তার সম্মুখীন হতে আমরা কেউই চাই না। এমন সময় দূর থেকে একটা গর্জন শুনতে পেলাম। ভয়ে আমরা তখন কাঁপছি। ক্রমশ শব্দের তীব্রতা বাড়ছে। আমরা খুব সাবধানে চড়াই পথে বড় গাছের আড়াল দিয়ে এগিয়ে চলেছি। এমন সময় মনে হলো সেই সাপত যেন কাছে পিঠেই কোথাও আছে। আমাদের মুখে হাত দিয়ে চুপ থাকতে বলে আরব এগিয়ে চলল, আর আমরা পিছনে পিছনে চারজন। ঝোপঝাড় গাছের ডাল ধরে আরবের সঙ্গে তাল রেখে মেঠো পাহাড়ি পথে আমরা চলতে শুরু করেছি। এমন সময় হঠাৎ আমার জ্যাকেটটা মনে হলো যেন পিছন থেকে কেউ চেপে ধরেছে। মুহূর্তের মধ্যে চোখের সামনে কালো চিতার সেই ভয়ানক হিংস্র মুখটা ভেসে উঠল। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখি ঝোপঝাড়ের একটা শুকনো ডালে আমার জ্যাকেটটা আটকে গিয়েছে। একটা বড় নিঃশ্বাস ফেলে মনটা স্বস্তি পেল। এক ঢোক জল খেয়ে আবার চড়াই বেয়ে আমরা যেখানে পৌঁছালাম সেখান থেকে রাক্ষস বনটা দেখতে ভয়ানক দেখায়। আরব আমাদের একটা জিনিস দেখালো। একটা কালো মিশমিশে চেহারার বড় সাপদ মুখে একটা শিকার নিয়ে নেমে যাচ্ছে দ্রুত পায়ে। এরপর রিতেশ আমাদের সামনে যা দেখালো তাতে এতটা পথশ্রম যেন সার্থক বলে মনে হলো।
উত্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ত্রিশূল, চৌখাম্বা আর পঞ্চচূলার তুষার শোভিত রাজমুকুটের ন্যায় শৃঙ্গ। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে চারিদিকে শুধুই সবুজের সমাহার, দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। আমরা যখন প্রকৃতির শোভা উপভোগ করছি তখন আরব বলল, বাবুজি, এবার আমাদের যেতে হবে ভাগীরথ ধাম। ওই যে পাহাড়ি নদী দেখছেন, ওই নদীর গতিপথ ধরেই আমরা সেখানে পৌঁছাবো। রিতেশ একবার নিচু হয়ে নীলচে সবুজ বর্ণের খরস্রোতা নদীতে দেখল। তাতে নদীপথে নৌকা বা জলযান চালানো সম্ভব হবে বলে আমাদের কারোরই মনে হলো না। তবে কিভাবে যাব? এবার আমরা পাহাড়ের ঢাল বেয়ে ভগীরথ নদীর নিম্ন উপত্যকায় নামতে চলেছি। এটা পাহাড়ের অনুকূল ঢাল, অর্থাৎ যে ঢালে সূর্যালোক অধিক পৌঁছায়। মধ্য গগনে সূর্যের আলোয় বেশ গরম অনুভূত হচ্ছে। পেটে অনেকক্ষণ কিছু পড়েনি। এবার একটা জায়গায় বসে কিছু খেয়ে নিলাম, তারপর রওনা দিলাম আবার। পাহাড়ি ঢালে নামতে সুবিধা হয় ঠিকই, তবে নামার সময় অভিকর্ষ টানে গতি বৃদ্ধি ঘটে। এখানে কোনো রাস্তা নেই, পাহাড়ের খাঁজে বা গাছের শিকড়ে পা রেখে নামতে হচ্ছে। একটু অসাবধান হলেই সোজা গিয়ে পড়ব ভগীরথের বোল্ডারে, মৃত্যু নিশ্চিত। এদিকে রাক্ষস গাছ কম থাকলেও একেবারে যে নেই তা নয়, তাই সেদিকেও খেয়াল রেখে নামতে হচ্ছে। মাঝে মধ্যে খাড়াই ঢালের নিচে খরস্রোতা ভগীরথের প্রবাহ দেখলে বুকটা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। বেশ কিছুটা নামার পর ঢালটা বেশ মৃদু হয়ে এলো, তবে অরণ্যের ঘনত্ব যেন বেড়ে গেল। এই অরণ্যটা এতটাই ঘন যে দিনের আলো ভালো করে ভিতরে প্রবেশ করতে পারে না, ফলে শীত শীত ভাবটা বেশ চাগার দিয়ে উঠেছে। বাবুজি, জঙ্গলে চিতা, হায়না, শেয়ালের মতো অনেক হিংস্র প্রাণী আছে, তাই মশাল জেলে এগোলে ভালো হয়। যতটা আগুনকে খুব ভয় পায়। কিছুটা এগোতেই দেখলাম সামনে একটা আধ খাওয়া বুনো শুয়োরের ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহের ওপর এক রাশ মাছি ভনভন করছে। আরব আগেই আমাদের প্রত্যেকের হাতে একটা শুকনো ডালে কিছু কাপড় কেরোসিনে ভিজিয়ে মশালের মতো করে ধরিয়ে দিয়েছিল। অন্ধকারে মশালের আলোয় মাটিতে কি একটা দেখে আরব ফিসফিসিয়ে বলে উঠল, বাবুজি দেখেন, বাবুজি চিতার ধাপার দাগ নিশ্চয়ই আশেপাশেই আছে। মানুষের মতো বন্য জন্তুদের চরিত্রেরও তফাৎ আছে। পশুরাজ সিংহের চরিত্র হলো অলস, তার পেট ভরা থাকলে সে ভুলেও শিকারের দিকে তাকায় না। বাঘের চরিত্র আবার সম্পূর্ণ বিপরীত, তারা শিকারকে দৌড় করিয়ে অর্থাৎ খেলিয়ে ক্লান্ত করে খেতেই পছন্দ করে। আর সাপত গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো চিতা। অতর্কিতে কখন যে আক্রমণ করে বসবে তার কোনো ঠিক নেই। আর কালো চিতার প্রকৃতি হলো অতর্কিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়া। আমরা আরবের পিছন পিছন এগিয়ে চলেছি। ভগীরথের কল্লোলিনী শব্দ ক্রমশ তীব্রতর হচ্ছে। আমরা যখন হাঁটতে হাঁটতে নিচের নদী উপত্যকার দিকে এগিয়ে চলেছি তখনই একটা চাপা হুঙ্কার যেন মাথার পিছন থেকে কানে এলো। মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল স্রোত নেমে আসতে লাগলো। আরব পিছনে ঘুরে মশালটা তুলে দেখতে যাবে, এমন সময় একটা কালো মতো বড় কি বস্তু রাজেশকে লক্ষ্য করে ঝাঁপ দিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই আরব রাজেশকে এক ধাক্কায় সরিয়ে নিজের জ্বলন্ত মশাল হাতে দাঁড়ালো সেই ভয়ানক জন্তুটার একদম সামনে। আমরা ভয়ে রাজেশকে নিয়ে আরবের পিছনে চলে এসেছি। এবার খুব কাছ থেকে সেই সাপদকে দেখলাম। এই গহন অরণ্যের বুকে এক মানুষের বুক সমান লম্বা, মেদহীন চেহারার কালো কুচকুচে একটা জন্তু আমাদের থেকে হাত দশেকের ব্যবধানে সতর্ক হিংস্র দৃষ্টিতে আরবের দিকে তাকিয়ে আছে। আরব জ্বলন্ত মশালটা সামনে ধরতে একবার মুখটা বিকৃত করে বুনো বেড়ালের মতো ফ্যাঁস করে উঠল। একটা থাবা দিয়ে যেন আগুনের থেকে নিজেকে প্রতিহত করতে চেষ্টা করলো। আর তখনই কালো চিতার মুখ থেকে নাকে ভেসে এলো মাংসের মোটকা একটা গন্ধ। ওই কালো চেহারায় হলুদ রঙের জ্বলন্ত দুটো চোখের চাহনি আর তীক্ষ্ণ দাঁতের মাঝে গোলাপি জিভ দেখে যেন সর্বাঙ্গ ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। রাক্ষস গাছের হাত থেকে রেহাই পেলেও এই জমদূতের হাত থেকে কি আদৌ রক্ষা পাবো আমরা? আমরা সামনে জ্বলন্ত মশাল রেখে পিছন থেকে পিছিয়ে চলেছি এক পা এক পা করে।
আর নির্দিষ্ট দূরত্ব রেখে সেই হিংস্র জন্তুটা আমাদের উষ্ণ রক্তের আস্বাদনের জন্য ধীর কদমে এগোচ্ছে আমাদের দিকে। আরবের চোখ দুটো এক দৃষ্টে চিতার চোখের ওপর নিবদ্ধ। এমন সময় রাজেশ ডান দিকে তাকিয়ে বলে উঠল, রাক্ষস গাছ। হঠাৎ করে আমাদের আগের ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়তেই আমরা সতর্ক হয়ে গেলাম। অল্প বয়স হলেও এই পাহাড়ি লোকগুলোর যে ছোট থেকে অদম্য সাহস তা প্রতি পদে পদে টের পাচ্ছি। রাজেশ অদ্ভুতভাবে আমাদের থেকে চিতার নজর সরাতে একটা বড় নুড়ি একটা গাছে ছুটতেই চিতাটা আরবের উপর থেকে চোখ সরিয়ে সেদিকে ফিরে তাকালো। আর তখনই ওই একরত্তি ছেলে অকুত ভয়ে আমাদের দল ছেড়ে ডান দিকে দৌড় লাগালো। আর তখন আমাদের ছেড়ে চিতাও তার শিকারের পিছনে ছুটল। আমি, তন্ময়দা আর রিতেশ তখনও ভয়ে কাঁপছি কি হবে ভেবে। আচমকাই ওই গাড়োয়ালি পাতলা চেহারার ছেলেটা একটা অদ্ভুত ট্রাপিজের মতো একটা গাছের ডাল থেকে ঝোলা শিকড় লক্ষ্য করে ঝাঁপ দিল। এই তো সেই রাক্ষস গাছের রোঁয়াযুক্ত শিকড়। ভাবতেই চিৎকার করে এগিয়ে যেতে যাব, আরো আমাকে জাপটে ধরে বারণ করলো। আমি তীব্র চিৎকার করে বলে উঠলাম, আরে আরে ওই ছেলেটা তো বেঘরে মারা পড়বে, আমায় আমায় যেতে দাও, যেতে দাও আমাকে। শান্ত হন বাবুজি, শান্ত হন। আমাদের গ্রামে প্রায় এমন বন্য জন্তু এসে পড়ে। আর আর মাথা কাজ করছে না। একটা নকশার রহস্য উদ্ধার করতে গিয়ে শেষ পর্যন্ত মাথায় হাত দিয়ে আমি মাটিতেই বসে পড়লাম। চোখের সামনে মুহূর্তের মধ্যে কি যে ঘটে গেল যেন নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছি না। যে শিকড়টা রাজেশ ধরে ঝুলছিল সেটা রাজেশের হাতটা চেপে ধরল। আর সুযোগ বুঝে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কালো চিতাটাও রাজেশকে ধরতে একটা লম্বা ঝাঁপ দিল। এমন সময়ে চারিদিক থেকে নর মাংস ভুক রাক্ষস গাছের শিকড় যখন রাজেশকে জাপটে ধরতে যাবে তখনই তাদের কবলে পড়ল চিতাটা। রাজেশ বুদ্ধি করে তার কোমরের ভোজালিটা দিয়ে হাতে ধরা শিকড়টা কাটতেই মাটিতে লাফিয়ে পড়ল সে। আর চিতাটাকে যেন ওই রাক্ষস গাছ তার নাক পাশে আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। প্রচন্ড আক্রোশে চিতাটা হুঙ্কার ছাড়তে লাগলো। আর রাজেশ এক দৌড়ে আমাদের কাছে চলে এলো। আরব ওর কাঁধে হাত দিয়ে বলে উঠল, সাব্বাস মেরে শের, সাব্বাস, তো কামাল করে দিলি। এবার কিছুটা স্বস্তি পেয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। সূর্য পশ্চিম আকাশে চলে এসেছে। ঝুপ করে অন্ধকার নেমে এলে তখন আর এগোনো যাবে না। সূর্য পশ্চিম দিগন্তে ঢলতেই আরব একটু দাঁড়িয়ে গেল। আমরাও দেখলাম অরণ্যের একটা দিক থেকে কেমন স্বপ্নের মতো একটা লাল আভা দেখা যাচ্ছে। বাবুজি, ওই দেখুন জঙ্গলের সীমানা, যেখান থেকে এই লাল আলো আসছে। আর একটু পা চালিয়ে চলেন। এই ভয়ানক অরণ্য থেকে মুক্তি পাওয়ার আনন্দে আমরা দ্রুত পা চালিয়ে যেখানে এসে দাঁড়ালাম সেটা একটা লম্বা পাহাড়ের শেষ প্রান্ত বলা যেতে পারে। দূরে দুটো সন্নিকটস্থ পাহাড়ের মাঝখানে সূর্যের লাল আভা জঙ্গলের মধ্যে এই আলো সৃষ্টি করেছে। আর খাতের নিচে প্রচণ্ড স্রোতে প্রবাহিত হয়ে চলেছে আদি ভগীরথ নদী। এই অঞ্চলে এখনো মানুষের সভ্যতার আঁচ পড়েনি, তাই নির্মল প্রকৃতির রূপ বড়ই মনোরম দেখাচ্ছে। যাই হোক, পাহাড়ের কোল বেয়ে অন্ধকার নামার আগেই নদী উপত্যকায় নেমে এলাম। বড় বড় বোল্ডারের মধ্যে দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে নদী। সেই রাতটা তাঁবুতে কাটাতে হবে। শুকনো কাঠ জ্বালিয়ে সামান্য কিছু ম্যাগি খেয়েই কাটল। রাত্রিবেলা জঙ্গল থেকে হিংস্র শেয়ালের ডাক ভেসে আসছে, পাশে নদীর জলের গর্জন। তবে প্রচণ্ড পথশ্রমে চোখ দুটো জুড়িয়ে এলো। ভোরের প্রথম আলোয় আরবের ডাকে ঘুমটা ভাঙল। পকেট থেকে কম্পাসটা বের করতে সেটা উত্তর দিকে নির্দেশ করল। এবার সব গুটিয়ে নিয়ে ভগীরথের পাশে এসে দাঁড়ালাম। নকশাটা কন্টেনার থেকে বের করতে করতে আরব বলল, এই যে ভগীরথ নদীর গতিপথ দেখছেন, সেই পথ ধরে উত্তর দিকে গেলেই পড়বে নন্দী পর্বত। সেখান থেকে আমাদের বিশেষ কৌশলে পৌঁছতে হবে অনন্তনাথ পর্বতের বুকে।
এখন প্রশ্ন, এই খরস্রোতা নদীতে কি করে আমরা নন্দী পর্বত পৌঁছবো? এক টুকরো কাগজ নদীর জলে ফেলতেই জলের স্রোতে খড়কুটোর মতো সেটা ভেসে গেল। এখন উপায়? তারপর খানিকক্ষণ কি সব ভাবতে ভাবতে হঠাৎ করে আরব বলে উঠল, বাবুজি, আপনারা কখনো রাফটিং করেছেন? পাহাড়ি খরস্রোতে কমলা আর কালো রঙের ছোট ছোট বোটে লাইফ জ্যাকেট পরে টেলিভিশনে অনেককেই রাফটিং করতে দেখেছি। জলের তোড়ে কখনো বোট ডুবে যায়, কখনো উল্টে যায়। ভিজে জবজবে জলে নাকানি চোবানি খাওয়ার মজা উপভোগ করতে একটা রোমাঞ্চ আছে ঠিকই, তবে আমাদের মনের এখন যা অবস্থা তাতে এই রোমাঞ্চ থেকে বিরত থাকতে পারলেই বোধহয় ভালো হতো। রিতেশ বলে উঠল, তবে আমাদের কাছে রাফটিংয়ের তো কিছুই নেই আরব, শুধু লাইফ জ্যাকেটটাই রয়েছে। হতেই হবে। আমরা যখন চা খাচ্ছি তখন রাজেশ আর আরব মিলে গত রাতে জোগাড় করে আনা কতগুলো শক্ত গাছের ডাল একসঙ্গে করে নিয়ে শক্ত নাইলনের দড়ি দিয়ে বেঁধে ভেলার মতো প্রস্তুত করলো। তার চারপাশে কাঠের গুঁড়ি দিয়ে একটু কানা উঁচু করে দিতে জিনিসটা দেখতে বেশ লাগছিল। সঙ্গে আমাদের হাতে শক্ত ডালের আগায় পেরেক দিয়ে ঠুকে মোটা কাঠ লাগিয়ে দাঁড় বানিয়ে নিতে বেশ অনেকটা সময় চলে গেল। ততক্ষণে সূর্য ঝলমলিয়ে উঠেছে। আমরা ওই ভেলায় করে ভগীরথ নদীতে পাড়ি দিতে আর দাঁড়ের দরকার হলো না। জলের তোড়ে আমরা এমনিতেই ভেসে যেতে লাগলাম। জলের স্রোতে কখনো ভেলাটা ভাসছে তো কখনো নদীর জলে আমরা নাকানি চোবানি খাচ্ছি। এমন ভয়ঙ্কর রোমাঞ্চ বোধ করি রাক্ষস অরণ্যেও হয়নি। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বোধহয় সব শুদ্ধ নদীর তোড়ে ভেসে চলে যাব। নদীর মধ্যে অসংখ্য বোল্ডারগুলোকে বাঁচানোর জন্য দাঁড় বাইতে হচ্ছে, তা না হলে বোল্ডারে ধাক্কা লেগে কাঠের ভেলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নদীর নীল জলের স্রোতে আমরা পাঁচটা মানুষ কখনো ভেসে আবার কখনো ডুবে এগিয়ে চলেছি। দুপাশে যতদূর চোখ যাচ্ছে পাহাড় বলতে কতগুলো বড় বড় মাঝারি পাথরের সারি। পাথর শেষ হলেই খাড়া পার্বত্য ভূমি উঠে গেছে অরণ্যের সীমানায়। সামনে শুধুই জল আর জল, কোথাও জনবসতি বা একটা প্রাণী পর্যন্ত নেই। নদীর বাঁক এদিকটায় বড় কম বলে একটু রেহাই। খাড়া পর্বতের ঢালগুলো বেশ ধসপ্রবণ তা দেখেই বোঝা যাচ্ছে। যত এগোচ্ছি ঠান্ডা জলের জন্যই হোক বা তুষারাবৃত হিমালয়ের কাছাকাছি থাকার জন্যই হোক, শীতের প্রকোপ যেন বেড়েই চলেছে। আর কত দূরে নন্দী পর্বত? এমন সময় তন্ময়দার চিৎকারে হুঁশ ফিরল। আরে, এই যে সামনে জলপ্রপাত! সত্যিই এবার সকলের আঁতকে ওঠার পালা। ভগীরথের জলস্রোত পাহাড় কেটে ক্রমে জলপ্রপাত রচনা করেছে, আর আমরা জলের তোড়ে সেদিকেই ভেসে চলেছি। জলের টানে দাঁড় কোনো কাজই করছে না। আর কিছুক্ষণ গেলেই আমরা ভেলা সমেত জলপ্রপাতের তীব্র জলে পাঞ্জপুলে তলিয়ে যাব। এমন সময় ঘটল আর এক বিপত্তি। জলপ্রপাতের দিকে নজর দিতে গিয়েই কেউই আর লক্ষ্য করিনি সামনে একটা বড় পাথর নদীর বুকে মাথা উঁচিয়েছিল। এখন সেটাতে ধাক্কা লেগে আমাদের ভেলাটা ভেঙে চৌচির হয়ে গেল। আমরা নিমেষে নদীতে পড়ে জলের বেগে জলপ্রপাতের দিকে ভাসতে লাগলাম। এই পরিস্থিতিতে যত বড়ই সাঁতারু হোক না কেন, এই ভারী জলে সাঁতরে ওঠা খুবই কঠিন কাজ। আমাদের মধ্যে আরব খুব দ্রুত ভেসে গিয়েছে জলপ্রপাতের প্রপাত সীমানার কাছে। চিন্তা করার ক্ষমতা সকলের যেন লোপ পেল। হাত পা ছুঁড়েও কোনো কিছুর নাগাল পাচ্ছি না যেটা ধরে কিছুক্ষণ প্রাণ রক্ষা করতে পারি। এমন সময়ে একটা চেনা গলার শব্দ যেন জলের শব্দের মধ্যেও কানে এলো, যেন মনে হলো ভগীরথ নদীর জলের তীব্রতায় খড়কুটোর মতো এখন আমরা ভেসে চলেছি। আমার পাশে শুধু তন্ময়দা আর রিতেশকে হাত পা ছুঁড়তে দেখছি। আরব আর রাজেশ কোথায় গেল? এমন সময় কানে আবার এলো মানুষের কণ্ঠস্বর। জলপ্রপাতের প্রচন্ড গর্জনে কিছুই বুঝতে পারছি না। জলের টানে এগোতে গিয়ে অনেকটাই প্রপাত সীমার কাছাকাছি চলে এসেছি। তখনই সামনে নদীবক্ষের মধ্যে মাথা উঁচিয়ে রাখা একটা বড় পাথরকে কোনো রকমে চেপে ধরতে পারলাম। মানুষের যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন সে শেষবারের মতো একবার ঘুরে দাঁড়ায়। আমিও তেমনি ওই পাথরটাকে চেপে ধরে কিছুটা হলেও যেন মনে ক্ষীণ আশার আলো দেখতে পেলাম। অনেক কষ্টে কোনো রকমে পাথরটাকে চেপে তার ওপর বসে দেখলাম রিতেশকে। রিতেশ তার হাতটা বাড়িয়ে দিল আমার দিকে।
আমিও প্রাণপণ চেষ্টা করছি আমার হাতটা ওর দিকে বাড়িয়ে দেওয়ার, তবে দুজনের হাতের মধ্যেকার সামান্য ব্যবধানে রিতেশ আমার থেকে দ্রুত সরে গেল প্রপাতের দিকে। ওর পিছনেই তন্ময়দা। এবার আর আমি ব্যর্থ হলে চলবে না। কোনো রকমে তন্ময়দার পিঠের রুকস্যাকটা টেনে ধরে তন্ময়দাকে পাথরের ওপর টেনে আনলাম। তবে পাথরটা দুজনের বসার পক্ষে অতটা বড় নয়। আবার যেন আমার নাম ধরে কেউ ডাকছে স্পষ্ট শুনলাম। বাবুজি! মুখ থেকে জলের বিন্দুগুলো হাত দিয়ে মুছে সামনে তাকিয়ে দেখি জলপ্রপাতের ডান দিকের পারে আরব, রাজেশ ও রিতেশ আমাদের ক্রমাগত ডেকে চলেছে। আমি আর তন্ময়দা ঠিক নদীর মাঝখানের একটা পাথরকে আশ্রয় করে দাঁড়িয়ে আছি। এখান থেকে সাঁতরে কোনোভাবেই ওদিকে যাওয়া সম্ভব নয়। তখন আরবই একটা দারুণ বুদ্ধি বের করলো। একটা মোটা দড়ির সঙ্গে আঁকশি দিয়ে আমাদের পাশের পাথরটায় দক্ষ কায়দায় ছুঁড়তেই আঁকশিটা পাথরের খাঁজে আটকে গেল। আমরা ইষ্টনাম জপ করে ওই পাথরটার উপর লাফ দিয়ে পড়লাম। তারপর ওই দড়ি ধরে ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে চললাম। পাড়ের একটু দূরে আচমকা তন্ময়দার চশমাটা জলে পড়ে যাওয়া ছাড়া আর কোনো বিপত্তি ঘটেনি। রিতেশের কাছ থেকে যেটুকু শুনেছিলাম, আরব জলপ্রপাতের সীমায় ভেসে যাওয়ার সময় একটা পাড় থেকে ঝুলন্ত একটা গাছের ডাল ধরে কোনো রকমে নিজেকে রক্ষা করেছিল। তবে রাজেশকে টেনে আনতে বেশ বেগ পেতে হয়েছিল। আর রিতেশ যখন ভেসে চলে যাচ্ছিল তখন রাজেশের এক হাত ধরে আরব তাকে পাড়ে টানছিল। ভাগ্যক্রমে সেই সময় রাজেশের হাতের নাগাল পেয়ে যায় রিতেশ। তবে দুর্ভাগ্যবশত ওর রুকস্যাকটা জলের তোড়ে ভেসে গেছে। পাড়ে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যেই জামা কাপড় আর জুতোগুলো শুকিয়ে নিচ্ছি। তখন আরব দেখি গম্ভীর মুখে সামনের তুষারমণ্ডিত পাহাড়টার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো আরব? আরব আঙুল দেখিয়ে সামনের চ্যাপ্টা মাথাযুক্ত পর্বত শিখরটা দেখিয়ে বলল, ওই যে ষাঁড়ের কুঁজের মতো শিখর দেখছেন, ওটাই হলো নন্দী পর্বত। এর পরের যাত্রা বড়ই দুর্গম আর অজানা সব বিপদে ভরা। নন্দী পর্বত থেকে অনন্তনাথ পর্বতে পৌঁছানোর পদ্ধতিটুকুই আমি জানি, কিন্তু তারপর বাকিটা বাবা আমায় বলে যাবার আগেই। ততক্ষণে আমরা আবার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখান থেকে নন্দী পর্বতের পথে পাহাড়ি চড়াই থেকে নামার সময় আমি একবার পা হড়কে কিছুটা জখম হওয়া ছাড়া তেমন কিছু ঘটেনি। জলপ্রপাতের একদম নিচে এসে আমরা হাজির হলাম। আরব অদ্ভুতভাবে জলপ্রপাতের পতনশীল জলের দিকে আঙুল নির্দেশ করে বলল, আমাদের এই পথেই যেতে হবে। বিষয়টা বেশ অদ্ভুত লাগলো। ভগীরথের জল পাহাড়ের গা কেটে তীব্র বেগে নিচের পাথরে ঝাঁপিয়ে পড়েছে একটা বড় আবদ্ধ জলাশয়ের মতো জায়গায়। একে বলে পাঞ্জপুল। এই পাঞ্জপুলটির জল সবুজ রঙের, চারপাশে সবুজ শ্যাওলার আস্তরণে বেশ পিচ্ছিল জায়গাটা। পাঞ্জপুলের পর ভগীরথের প্রবাহ ভূগর্ভে চলে গিয়েছে। একটা ক্ষীণ জলধারা শুধুমাত্র পাথরের উপর দিয়ে বয়ে গিয়েছে। এই জন্যই হয়তো বলে নদীর ভূদৃশ্য বড়ই বৈচিত্র্যময়। তবে চিন্তার বিষয়, এই জলধারার পিছনে তো শানু প্রস্তরের গাত্র। সেখান দিয়ে রাস্তা কোথায়? আমাদের সকল ভাবনার অবসান ঘটিয়ে আরব একটা শুকনো ডাল হাতে একটা বড় পাথরের ওপর দিয়ে রাজেশকে সঙ্গে নিয়ে জলপ্রপাতের নিম্নমুখী জলধারার মধ্যে দিয়ে প্রস্তর গাত্রের দিকে এগিয়ে যেতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই আরবের কণ্ঠ পেলাম, বাবুজি, বাবুজি, আপনারাও সাবধানে চলে আসুন। জলপ্রপাতের পিচ্ছিল পাথরের উপর দিয়ে পাঞ্জপুলকে পিছনে রেখে জলধারার ভিতরে ঢুকেই অবাক হয়ে গেলাম। এ তো গল্পে পড়া গুপ্ত গুহাপথ। জলপ্রপাতের জলের পিছনে গুহাপথটা নিচু ছাদযুক্ত, এঁকে বেঁকে চলে গিয়েছে অনেকটাই ভিতরে। গুহার ভিতরের দিকটা বেশ স্যাঁতস্যাঁতে, নিচে গোড়ালি অবধি জল জমে রয়েছে। আমরাও আরবের মতো একটা করে বড় লাঠি হাতে নিয়ে তার পিছনে পিছনে এগোতে লাগলাম। বেশ কিছুটা মাথা নিচু করে গুহাপথে চলতে চলতে এক সময় দেখলাম গুহার ভিতরটার ছাদ বেশ উঁচু। বেলে পাথরের সোঁদা গন্ধ নাকে আসছে। আর একটু এগোতেই পথ দুভাগে ভাগ হয়ে গিয়েছে। আরব আগেই চকমকি পাথর ঠুকে মশাল জ্বালিয়ে নিয়েছিল। মশালের আলোয় দেখলাম গুহার একদিকের দেওয়ালে পাথর কুঁদে শিবলিঙ্গ অঙ্কিত রয়েছে, আর অন্য পথের দেওয়ালে একটা কঙ্কালের অস্পষ্ট ছবি। তন্ময়দা আমাদের হাত দেখিয়ে দ্বিতীয় গুহাটার মধ্যে সাদা মতো কিছু একটা দেখালেন।
মশালের আলোয় দেখলাম ওটা কতকগুলো মানুষের অস্থি চর্মহীন সাদা কঙ্কাল। শৈলেন্দ্র চৌহান যে নকশা বানিয়েছিলেন তার মধ্যে দেখুন দেখুন এই কঙ্কাল একে ভুল পথকে নির্দেশ দেওয়া আছে। আমরা দুরু দুরু বুকে প্রথম শিবলিঙ্গের পথ ধরে এগিয়ে চলেছি। এবারে দূর থেকে একটা ক্ষীণ সূর্যের আলো গুহার মধ্যে যেন চোখে পড়ল। এদিকে মশালের আলো দ্রুত ফুরিয়ে আসছে। সামনে বের হওয়ার পথ দেখে কিছুটা স্বস্তি হলো। গুহার মধ্যে অক্সিজেনের অভাবে দম বন্ধ লাগছিল সবারই, তাই আমরা সবাই দ্রুত এগিয়ে যেতে লাগলাম। আরব সাবধান করে দিয়ে বলল, বাবুজি এত জলদি করবেন না। বলেই এগোতে গিয়ে আচমকা একটা ঝপাত করে শব্দ হলো, আর মশালের নিভু নিভু আলোয় দেখলাম গুহার পথটা ক্রমশ ঢালু হয়ে গিয়েছে এক জায়গায়। তার ফলেই আমাদের গতি বৃদ্ধি হয়ে গিয়েছিল, আর তন্ময়দা সেটা বুঝতে না পেরে এগোতে গিয়েই জলে পড়ে গিয়েছে। আমরা তন্ময়দাকে দেখতে না পেয়ে ভয় পেয়ে সামনের জলাশয়টার কাছে এসে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে থাকি, তন্ময়দা, ও তন্ময়দা। তখনই তন্ময়দা মুখটা তুলে বললেন, মনে হচ্ছে এই জলটা স্থির নয়, জলে মৃদু স্রোত অনুভব করছি, তবে পায়ের কাছটায় জলটা বেশি গভীর নয়। আপনি পবিত্র মা গঙ্গার গুপ্ত পথে এসে পড়েছেন, আর পায়ের তলায় যে স্রোতটা অনুভব করছেন সেটা কলিকালে অদৃশ্য সরস্বতী নদীর চোরা প্রবাহ। আর এই গঙ্গা মাতাই আমাদের নন্দী পর্বতের পথ নির্দেশ করবে। বাবুজি, আপনি জলের ওপারে গিয়ে দেখুন, ওপারে গুহার দেওয়ালে আয়নার মতো কিছু পাবেন। তন্ময়দা আরবের কথা মতো গুহার আলোক প্রবেশকারী পথের দিকে গিয়ে দেওয়াল হাতড়ে হাতড়ে কিছু একটা যেন পেয়ে চিৎকার করে উঠলেন, আরব, এখানে ভারী কিছু আছে, আমি ঠিক বুঝতে পারছি না। রাজেশ তখন নিজেই জলটা পেরিয়ে ওপারে গিয়ে জিনিসটা হাতে অনুভব করে জিজ্ঞাসা করলো, এবার কি করব আরব ভাইয়া? তোমরা দুজনে মিলে জিনিসটা ঠেলে উপরে তোলার চেষ্টা করো। তন্ময়দা আর রাজেশ মিলে অনেক কষ্টে ঠেলে ঠুলে একটা জিনিস একটু নড়াতেই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। আয়নার মতো জিনিসটায় গুহার অপর প্রান্ত থেকে আগত সূর্যালোক পড়তেই পুরো গুহাটা আলোকময় হয়ে উঠল, আর মুখ্য প্রতিফলনটা পড়ল জলের উপর। আর দেখলাম জলের স্বচ্ছ স্রোত ক্রমে একটা পথে প্রবাহিত হয়ে যাচ্ছে। আরব সেদিকে আঙুল দেখিয়ে বলল, বাবা আমায় বলেছিলেন এই পথ সাঁতরে গেলেই আমরা গুহার বাইরে যেতে পারবো। আরবের কথা মতো আমরা সকলে একে একে জলে নামতেই পায়ের নিচে একটা মৃদু স্রোত অনুভব করলাম। এই পথে না এলে পৃথিবীর অনেক কিছুই অদেখা রয়ে যেত। জলটা বেশি গভীর না হলেও যে পথে সেটা প্রবাহিত হয়েছে সেই পথটা আমাদের অজানা, তাই একটু দ্বিধা তো ছিলই। আরবি আমাদের আগে এগিয়ে যেতে লাগলো। এই দিকটায় গুহার পথটা বেশ কিছুটা ডান দিকে সোজা গিয়ে হঠাৎ বাঁক পরিবর্তন করেছে। বেশ ভয়ই করছে, কোনো ঘূর্ণি বা চোরাবালির মধ্যে গিয়ে বেঘরে শেষে মারা পড়ব না তো। আমাদের আশঙ্কাকে উড়িয়ে এবার সামনে ছোট একটা পথে আলোর রেশ দেখতে পেলাম। সেই পথে জলটা বাইরে চলে গিয়েছে। আরব প্রথমে বেরিয়েই চিৎকার করে বলল, বাবুজি সামলে বের হবেন, সামনে বিশাল খাত। আমি বাইরে মুখটা বের করেই চমকে উঠলাম। এ কোথায় এসে পড়লাম রে বাবা! জলের ধারাটা ক্ষীণ ঝর্ণার আকারে গুহা থেকে বেরিয়েই খাত বরাবর গভীর নিম্ন উপত্যকায় প্রবাহমান। দিনের আলোতেও নিচের সেই উপত্যকাটা দেখা যাচ্ছে না। সামান্য অসাবধান হলে মৃত্যু অনিবার্য। খুব সাবধানে আমরা 5 জন জলের ধারার বাইরে সংকীর্ণ একটা পাথরের ধাপে এসে দাঁড়িয়েছি। উপর থেকে শতাব্দী প্রাচীন গাছের শিকড় ডাল ঝুলছে। উপরে মাথা তুলতেই দেখি পাহাড়টা দ্রুত উঠে গিয়েছে তুষারের দেশে। সূর্য পশ্চিম দিগন্ত ছুঁই ছুঁই। দ্রুত এখান থেকে না বেরোতে পারলে অন্ধকার নামলে যে কি ঘটবে সেটা ভেবেই রিতেশ আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, তুর্য, তুর্য, এ কোথায় এসে পড়লাম রে? এখান থেকে বের হব কি করে? ফেরারও তো কোনো পথ নেই। ওই হলো নন্দী পর্বত, আর পিছনেই আমাদের গন্তব্য অনন্তনাথ। সে তো বুঝলাম, তবে ওখানে পৌঁছাবো কি উপায়ে? আর এখানে সামান্য অসাবধান হলেই সোজা খাতের মধ্যে পড়ব, আর মৃত্যু অনিবার্য।
আরব একটা গাছের শিকড় তার হাতের টানে টেনে পরখ করে বলল, এই শিকড় ধরেই আমাদের নন্দী পর্বতে পৌঁছতে হবে। আমরা সকলে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। এই কি কোনো হেয়ালি নাকি? এই দেখুন, আমি যেভাবে এই পর্বতে যাব ঠিক একইভাবে আপনারাও যাবেন। তবে সাবধান, বিন্দুমাত্র গলতি করলে সোজা এই খাতে পড়বেন। আরব একটা শক্ত শিকড় পরখ করে ধরে কিছুটা পিছনে পিছিয়ে একটা লাফ দিল। চোখের সামনে দেখলাম আরব ওই শিকড়টা ধরে ঝুলে নন্দী পর্বতের এক প্রান্তে পৌঁছে শিকড়টা আবার ছেড়ে দিতেই সেটা ফিরে এলো আমাদের দিকে। একই রকমভাবে আমি, রাজেশ, রিতেশ পৌঁছালাম। এই প্রান্ত থেকে নন্দী পর্বতে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে যে শূন্যতা দেখেছি তাতে বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছিল। একটু অসাবধান হলেই সোজা পাতালে তলিয়ে যেতে হবে। তন্ময়দা একটু ভুল করে বসল। শিকড়টা ধরে লাফ দেওয়ার আগেই নিচে তাকিয়ে যে দৃশ্য দেখলো তাতে ভয়ে পিছিয়ে গেল। আমরা এই পার থেকে বারবার চিৎকার করছি, কিন্তু তন্ময়দা যে ভীষণ রকম ভয় পেয়েছে সেটা বুঝতেই পারছিলাম। শেষমেশ যখন সূর্য আকাশের বুকে প্রায় লুকাতে শুরু করেছে তখন দূর থেকে একটা বড় শকুন তন্ময়দার মাথার উপর দিয়ে উড়ে গেল। এত কাছ থেকে শকুনের মতো প্রাণীকে দেখে তন্ময়দা দ্রুত শিকড় ধরে চোখ বন্ধ করে এক লাফ দিতেই এপারের মাটি স্পর্শ করে গেল নিমেষে। আমরা তন্ময়দাকে ধরে বসাতেই তন্ময়দা বললেন, একটু জল। সারাদিন এত জলে ভেসে ডুবেও হয়নি, আবার জল? এবার আমরা সকলে হেসে উঠলাম। তবে সমস্যা হলো এখানে চারিদিকে পাউডারের মতো তুষারে আবৃত। এখানে পানীয় জল কিভাবে পাবো? সঙ্গে জলের বোতল যা ছিল সব ভগীরথের জলে ভেসে গিয়েছে। অগত্যা একটা লজেন্স দিয়ে তন্ময়দাকে নিয়ে আমরা এগোতে যাব এমন সময় হঠাৎ আরব বলে উঠল, বাবুজি, আজ অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। তাছাড়া পরের পথটার হদিসও আমি ঠিক জানি না, তাই আপাতত এখানেই রাতটা বিশ্রাম করলে ভালো হয়। সেই রাতের মতো কোনো রকমে একটা তাঁবু খাটিয়ে আমরা 5 জন শুকনো কিছু খেয়ে একটু ঘুম দেব ভাবছি। এমন সময়ে প্রচণ্ড ঠান্ডা বাতাসে যেন আমাদের তাঁবুটা কেঁপে উঠল। শীতের কামড় কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। চোখের ঘুম উড়ে গিয়েছে। একটা অদ্ভুত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা এত কষ্ট করে যে এত দূর পথ এলাম, কই সেই খনি লোকগুলোকে তো একবারও দেখলাম না। তাহলে কি ওরা পথের সঠিক হদিশ পায়নি, বা এই বিপদসংকুল পথে হারিয়ে গিয়েছে অন্যদের মতো? 5 জনে ঘেঁষাঘেঁষি করে আছি বলে ঠান্ডাটা তুলনামূলকভাবে কম লাগছে। বাতাসের তীব্রতা এত যে আগুন জ্বালানো যাচ্ছে না। বাধ্য হয়ে তাঁবুর দরজাটা আটকে দিতে কিছুটা আরাম বোধ হলো। কম বেশি প্রত্যেকেরই রাতে একটু চোখ লেগে গিয়েছিল। সকালে যখন ঘুম ভাঙল তখন মাথার উপর দিগন্ত প্রসারিত নীল আকাশ আর পায়ের নিচে সাদা বরফের পুরু স্তর। কি ভাগ্যিস জুতোগুলো ভেসে যায়নি, তাই এখনো টিকে আছি। এদিকে আমাদের রসদের ভাণ্ডার ফুরিয়ে আসছে। ভোরবেলা সূর্যের প্রথম আলো পাশের পর্বতটায় পড়ে একটা সুন্দর আলোক ছটা বিকৃত হচ্ছে দেখে আমরা তন্ময় হয়ে সেটা উপভোগ করছি। এই দেখুন বাবুজি, অনন্তনাথ ধাম। অনন্তনাথের যদি ইচ্ছে থাকে তো আমরা তার কাছে যেতে পারবো। আজকে সকালে নকশাটা খুলে ভালো করে ষাঁড়ের পুঁজের মতো নন্দী পর্বতটা দেখে নিলাম। তারপরের পথ আমরা কেউই জানি না। এমনকি দৈবদূতির ব্যাপারেও আমাদের কারোর কোনো ধারণা নেই। তাই যখন নন্দী পর্বত থেকে নামবার উপক্রম করছি এমন সময় বরফের উপর কয়েকটা জিনিস দেখতে পেলাম। শুকনো খাবারের প্যাকেট, পোড়া কাঠের টুকরো ইত্যাদি। এই জিনিসগুলো এখানে এলো কোথা থেকে? আরবের ডাকে আবার চলতে শুরু করেছি। এবার পাহাড়ি গাঁইতির সাহায্যে বরফের প্রকৃতি বুঝে এগোতে হচ্ছে। আগের অভিজ্ঞতা থেকে আমরা অনেক বেশি সতর্ক হয়ে উঠছি। ক্রমে নন্দী পর্বত অতিক্রম করে নিম্ন উপত্যকায় একটা কুণ্ড দেখতে পেলাম। সেই কুণ্ডের জল থেকে ধোঁয়া উঠছে দেখে বুঝলাম ওটা উষ্ণ প্রস্রবণ। আরব, এই জলাশয় ছাড়া তো এগোনোর কোনো পথ নেই। তবে জলাশয়ের মধ্যে নকশা অনুসারে কতগুলো ভাসমান পাথর থাকার কথা ছিল। কই, এখানে তো তেমন কিছু দেখছি না।
এমন সময়ে আমার মনে হলো যেন কেউ পিছনে এসে দাঁড়িয়েছে। পিছন ঘুরতেই সকলে চমকে উঠলাম। আমাদের পিছনে জোনাদশেক কালো পোশাকের লোক বন্দুক তাক করে রয়েছে আমাদের দিকে। ওদের মধ্যে একজনের পায়ের কালো জুতো দেখে বুঝলাম এই সেই লোক যে কল্পেশ্বরে আমায় আঘাত করে পালিয়েছিল। লোকটা মাঝারি উচ্চতার, গায়ের রং তামাটে, কালো প্যান্ট আর কালো জ্যাকেট পরা, সঙ্গে সেই তীব্র পান মশলার গন্ধ নাকে এলো। আমি ভাবলাম, এখন এরা যদি এত দূর পৌঁছে গিয়ে থাকে তবে আমাদের আসার আগেই তো ওদের আরো এগিয়ে যাওয়ার কথা। বন্দুক হাতে একটা লোক আমার দিকে এগিয়ে এসে বলল, মিস্টার তুর্য রায়, সরকারের প্যালিওগ্রাফি এক্সপার্ট। আগে যাবার পথটা তো তোমায় বলে দিতে হবে। আপনি আমার পরিচয় জানলেন কি করে? লোকটা বন্দুকের নলটা আমার মাথায় ঠেকিয়ে বলল, ওসব ফালতু কথা পড়ে হবে, এবার আগে যাবার পথটা তোমায় বলতে হবে বাঙালি বাবু। আমরা তো নিজেরাই জানি না কিভাবে এগোবো। বাঙালি বাবু, আসল নকশায় বেশ কিছু জিনিস আছে যা তুমি ছাড়া কেউ বুঝবে না, আর আসল নকশাটা আমার কাছে। তুমি দেখো আর উপায় বলো। বলে একটা তুলোট কাগজের নকশা আমার সামনে মেলে ধরল। এরকম নকশা নিয়েই তো আমার কাজ, তাই মনোযোগ দিয়ে নকশাটা দেখে বললাম, এই উষ্ণকুণ্ডে বেশ কিছু প্রস্তর পথ আছে। এবার সেগুলো খোঁজার উপায় বলো। আমি লোকটার বাড়িয়ে দেওয়া নকশাটা খুলে দেখলাম, ভগীরথ নদীর পর জলপ্রপাত থেকে নকশাটা শুরু হয়ে গিয়েছে অনন্তনাথ অবধি। নকশাটা যে সংকেতে করা সেটা আমি আর রিতেশ ছাড়া কেউ জানে না। নকশার নন্দী পর্বতের মাঝে একটি জলাশয়ের সংকেত রয়েছে, সেটিই এই জলাশয়। আমরা দুজন মনোযোগ দিয়ে নকশাটা দেখছি। এমন সময়ে ওদের দলের কালো পোশাকের একজন ঔদ্ধত্য সহকারে বলে উঠল, বস, এত ঝামেলার কি আছে? এতটা রাস্তা হেঁটে পার হয়ে এলাম, আর সামান্য এই জলাশয়টুকু হেঁটে পার হয়ে যেতে পারবো? সবটা ছেলে খেলা নয়। তারপর খানিকক্ষণ ভেবে নিয়ে পিছনে ফিরে দলের একজনকে হুকুম দিয়ে বলল, তুই জলাশয়টা নেমে দেখতো কতটা জল। লোকটার হুকুম মতো একটা লোক আস্তে আস্তে জলাশয়ে নেমে পড়ল। তার উচ্চতা সম্ভবত এই 5.5 ফুটের মতো হবে। লোকটা ধীরে সুস্থে জলে এগোচ্ছিল। জল খুব একটা বেশি নয়, লোকটার কোমর অবধি। তবে আচমকাই লোকটা একটা আর্তনাদ করে উঠল, আর চোখের সামনে সকলে দেখলাম লোকটা ধীরে ধীরে জলের মধ্যে আর্তনাদ করতে করতে তলিয়ে যাচ্ছে, যেন জলের তলা থেকে কেউ তাকে টানছে। সকলে জলের দিকে বন্দুক তাক করে ফায়ারিং করতে লাগলো। বন্দুকের গুলির শব্দে কানে তালা লাগার উপক্রম, তবে কোনো লাভ হলো না। নিমেষের মধ্যে একটা জলজান্ত লোককে দেখলাম ওই কোমর অবধি জলে তলিয়ে গেল। আমি আর রিতেশ খুব মনোযোগ দিয়ে নতুন নকশাটা দেখতে গিয়ে লক্ষ্য করলাম জলাশয়ের ডান পাশে একটা শিবলিঙ্গ রয়েছে, আর ঠিক তার পাশেই আঁকা রয়েছে একটা চক্র। আমার মনে হয় এই চক্রের সাথে কুণ্ডের নিশ্চয়ই কোনো যোগ আছে। দেখ তুর্য, প্রথমে বাইরের চক্রটা ডান দিকে ঘোরাতে বলছে, তার পরেরটা বাম দিকে, আর ভিতরেরটা আবার ডান দিকে ঘোরাতে বলছে। তারপর মাঝে কিছু একটা জিনিস আছে, সেটা তো বুঝতে পারছি না। ওদের দলের প্রধান গোছের লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, কি হলো বাঙালি বাবুরা? এই জায়গায় তোমরাও তো প্রথম এসেছো, তোমরা কি বলতে পারবে যে এখানে আশেপাশে কোনো শিব মন্দির আছে কিনা? আমরা কাল এই ডান দিকে একটা শিব মন্দির দেখেছিলাম, একবার ওদিকটা দেখলে হয়তো পেলেও পেতে পারি। আমরা তৎক্ষণাৎ কুণ্ডের ডান দিকে কিছুটা এগোতেই একটা পাথরের মন্দির দেখতে পেলাম। এত দূরে কে এই মন্দির বানিয়েছে কে জানে, তাও এই দুর্গম পথে। যাই হোক, ধূসর ও কালো পাথরে গড়া একচূড়াযুক্ত মন্দিরের কয়েক ধাপ উঠতেই দেখলাম মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে একটা বড় চক্র রয়েছে, ঠিক যেমনটা ওই নকশায় আঁকা তার চেয়ে আকারে বেশ বড়। চক্রের মাঝের জিনিসটা ফুলের পাপড়ির মতো। চক্রটির 3টে আলাদা স্তর রয়েছে, যা নকশার সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে।
এবার আমি আর রিতেশ মিলে সকলকে দূরে যেতে বলে চক্রের প্রথম বা বাইরের দিকের স্তরটা নকশার বর্ণনা মতো প্রথমে ডান দিকে ঘোরানোর চেষ্টা করলাম। চক্রটা একে তো আকারে বড়, তার উপর প্রচণ্ড ঠান্ডায় হাত প্রায় জমে যাওয়ার জোগাড়। তাও বেশ কিছুক্ষণ চেষ্টা করে ডান দিকে ঘোরাতে গিয়ে লক্ষ্য করলাম একটা কেমন যেন মৃদু ঘর ঘর শব্দ হলো। সেই শব্দটা শুধু যে এই পাথরের চক্রের তা নয়, সামান্য যেন জলের শব্দ কানে এলো। আমি আরবকে ডেকে বললাম, আরব, চট করে কুণ্ডের কাছ থেকে ঘুরে এসো, আর ভালো করে লক্ষ্য করো ওখানে কি ঘটছে। আরবের সঙ্গে ওদের দুজনও চলে গেল। কিছুক্ষণের মধ্যে একজন এসে বলে গেল, কুণ্ডের জলের মধ্যে একটা বড় পাথর ভেসে উঠেছে। এইভাবে পাথরের চক্রের দ্বিতীয় ও তৃতীয় স্তর ঘোরাতেও একইভাবে আরও দুটো পাথর কুণ্ডের বুকে জেগে উঠল। তাও শেষ পাথর ও অন্য প্রান্তে পৌঁছানোর মধ্যে যে ব্যবধানটা রয়ে গেল সেটা বেশ অনেকটাই। এবার এটাই হলো মুখ্য চিন্তার বিষয়। এর পরের কথা তো নকশায় কিছু উল্লেখ করা নেই। নকশাটা আবার একবার দেখলাম। একটা শিবলিঙ্গের মাথায় ত্রিশূল আঁকা, আর তারই পাশে এই চক্রটা বানিয়ে তীর চিহ্ন দিয়ে প্রতি স্তরের সঞ্চালন বর্ণনা করা রয়েছে। রিতেশ আর আমি খুব মন দিয়ে প্রস্তরের ত্রিস্তরের চক্রটা দেখতে লাগলাম। কোণারক মন্দিরের চাকার মতো, তবে এর 3টে পৃথক স্তর, আর মাঝের অংশতে একটা ফুলের মতো 3টে পাপড়ি খোদাই করে বানানো, মাঝখানে একটা সরু ছিদ্র। রিতেশ কি বুঝলো জানি না, উঠে গিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে প্রথমে ভক্তি ভরে শিবলিঙ্গটিকে প্রণাম করল। তারপর তার পিছনে রাখা ত্রিশূলটা তুলে এনে পাথরের ঠিক মাঝের ছিদ্রটায় বসাতেই যেন জিনিসটা একদম খাপে খাপে বসে গেল। আর তার কিছুক্ষণ পরেই সুসংবাদটা এলো যে কুণ্ডের মধ্যে 4টি প্রস্তর ভেসে উঠেছে। এদের দলের পান্ডা আমাদেরকে বলল, চলুন বাঙালি বাবুরা, আপনারাই আগে ওই কুণ্ড পার হন। আমি ভয়ে ভয়ে প্রথম পাথরটিতে পা রাখতেই সামান্য টাল খেয়েও নিজেকে সামলে নিলাম। ডুবেও যাচ্ছি না বা কোনো দুর্ঘটনাও ঘটেনি। ফলে সাবধানে বাকি 3টে পাথর পার হয়ে যখন ওপারে গিয়ে দাঁড়ালাম, তখন রৌদ্রোজ্জ্বল দিনের আলোতে সুদূরে একটি পাহাড়ের উপর এক অনির্বচনীয় আলোক প্রভা দেখে তন্ময় হয়ে গেলাম। তন্ময় হয়ে গেল আমার মতো বাকি সকলেও। ওই যে দেখছেন বাবুজি, দৈব্যা দূতি, ওটাই হলো অনন্তনাথ ধাম। বরফের পুরো আস্তরণের উপর দিয়ে আমরা 5 জন চলেছি আগে, আর পিছনে বন্দুক হাতে আততায়ীর দল ও তাদের পান্ডা। এখন যদি রাজেশকে বলি যে ওই পান্ডার সহকারীটিকেই শঙ্কর দয়ালের খুনের দিন আমি মন্দির থেকে বের হতে দেখেছিলাম, তবে পরিস্থিতি জটিল হতে পারে। তাই উত্তরে হাওয়ার কামড় অগ্রাহ্য করে পাহাড়ের নিম্ন উপত্যকা দিয়ে চুপচাপ হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আমরা সকলে। আচমকাই একটা খট করে শব্দ হলো, আর তারপরেই ভারী কিছু জলে পড়ার শব্দ পেলাম। ঘুরেই দেখি পিছনের একটা জায়গায় একটা শক্ত বরফের স্তর ছিল। সেই বরফের আস্তরণের নিচে অনেক সময় জল জমে থাকে। একে প্যাটার্নস্টার হ্রদ বলে। এই চোরা বা গুপ্ত জলে একবার পড়ে গেলে তাকে উদ্ধার করা খুব মুশকিল। আর এসব জায়গায় হামেশাই যাত্রীরা ক্রেভাস বা শক্ত বরফের ফাটলে পা দিয়ে ফেলে, যার দরুন এরকম দুর্ঘটনা ঘটে যায়। আচ্ছা, আমরা দৌড়ে গেলাম। সেখানে বেশ কিছুটা জায়গা জুড়ে শক্ত ও স্বচ্ছ বরফের একটা স্তর রয়েছে। তার উপর থেকে কিছুটা নিচের জল দেখা যাচ্ছে। ভুলবশত আততায়ীর দলের একজন কোনো ফাটলে পা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। উপর থেকে কোনোভাবেই সেই ব্যক্তির কোনো চিহ্ন দেখা গেল না। অগত্যা ওরা ঠিক করলো দিনের আলো থাকতে থাকতে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এখন ওদের দলের 8 জন অবশিষ্ট থাকলো, আর আমরা মাত্র 5 জন। এবার আমরা খুব সাবধানে নরম বরফের উপর দিয়ে চলেছি। কোথাও শক্ত বরফের আভাস এখনো পাইনি। রাস্তাটা ক্রমশ খাড়াই হচ্ছে। কিছুটা এগোতে কেমন যেন একটা দুরাগত শব্দ শোনা যাচ্ছে মনে হলো। তাই থমকে দাঁড়িয়ে যেতেই ওদের দলের পান্ডা বন্দুক উঁচিয়ে সতর্ক করে বলল, ও কারণে দেরি করা আমি পছন্দ করি না, জলদি পা চালান বাঙালি বাবুরা। বালি আর বরফের ওপর বেশিক্ষণ হাঁটা বেশ কষ্টকর। অল্প একটু গেলেই ক্লান্ত লাগে।
তার উপর এতটা উঁচুতে অক্সিজেনের মাত্রাটাও কম, ফলে পরিশ্রান্ত বোধ হচ্ছিল। তবুও আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সামনে কিছু একটা বিপদের সম্ভাবনা রয়েছে। আমরা সকলেই ধীর গতিতে এগিয়ে চলেছি। আরব হঠাৎ আমাদের কাছে এসে ফিসফিসিয়ে বলল, বাবুজি সাবধান হন, উপর থেকে বরফের ধস নামছে। আমি বললে সঙ্গে সঙ্গে আমি যেদিকে লাফ দেব সেদিকে লাফ দেবেন, না হলে সব শুদ্ধ বরফের নিচে তলিয়ে যাবেন। আমাদেরকে ফিসফিসিয়ে কথা বলতে দেখে ওদের দলের পান্ডা শূন্যে ফায়ার করে কড়া গলায় শাসাতে লাগলো। এসব গুজগুজ ফুসফুস বন্ধ করে চোর কদম। লোকটার মুখের কথা শেষ হওয়ার আগেই শূন্য জায়গায় প্রচণ্ড শব্দ করার ফলে উপর থেকে এক রাশ বরফের স্তর দ্রুত বেগে আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো, আর তুষারের অগ্রভাগটা যেন প্রলম্বিত হলো। নিমেষের মধ্যে হরকা বানের মতো পুরো জায়গাটা যেন ভেসে গেল। আরবের কথা মতো আমরা প্রস্তুত ছিলাম। যেদিক থেকে তুষারের ধসটা এগিয়ে আসছিল, আমরা ঠিক তার বিপরীত দিকে লাফিয়ে পড়লাম। নরম বরফের মধ্যে আঘাত লাগেনি ঠিকই, তবে বেশ কিছুক্ষণ পর আমরা নিজেদের আবিষ্কার করলাম বরফের বেশ কিছুটা নিচে। কোনো রকমে হাত পা ছুঁড়ে বাইরে এসে রিতেশ আর আরবকে দেখতে পেলেও তন্ময়দা আর রাজেশকে দেখতে না পেয়ে বেশ ভয় পেয়ে গেলাম। বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করে তন্ময়দার রুকস্যাকটা দেখতে পেয়ে দ্রুত বরফ সরিয়ে তন্ময়দাকে সংজ্ঞাহীন অবস্থায় পেলাম, তবে রাজেশকে পেলাম না কোথাও। অনেক হাঁকাহাঁকি করেও রাজেশকে না পেয়ে বড়ই বিবেক দংশন হচ্ছিল। একটা বাচ্চা ছেলে শুধুমাত্র আমার কথায় এতদূর ছুটে এলো, আর শেষ পর্যন্ত রাজেশকে কোথাও না পেয়ে তন্ময়দা আর রিতেশও ভেঙে পড়েছিল। আরব পাগলের মতো রাজেশকে খুঁজছিল চারিদিকে। এমন সময় মনে হলো দূর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আরব আর আমি ছুটে গিয়ে দেখলাম রাজেশ আমাদের থেকে অনেকটা দূরে একটা বড় পাথরের নিচে পড়ে। আশেপাশে আমাদেরকে দেখতে না পেয়ে ও আমাদেরকে খুঁজছিল। রাজেশকে দেখে মন থেকে একটা ভার যেন নেমে গেল। তবে বিপদ যে সম্পূর্ণ কাটেনি সেটা টের পেলাম পিছন থেকে সেই দলের মুখ্য পাণ্ডাটির গলা শুনে। অন্যরা তুষার ধসের কবলে প্রাণ হারালেও সে আর তার সেই খুনি সাগরেদ দিব্যি বেঁচে গিয়েছিল। আততায়ী দলের পাণ্ডা বলে উঠল, দেখ বাঙালি বাবুরা, আমি যখন বেঁচে আছি তখন তোমরা যদি বেশি চালাকি করার চেষ্টা করো তবে একে একে বন্দুকের গুলিতে সব কটাকে খতম করে দেব। আমাদের খতম করে দিলে তুমি কোনোদিনই অনন্তনাথে পৌঁছতে পারবে না। ওই দৈবদ্যুতি আমার চাই। আমি জানি তুর্যবাবু একমাত্র নকশার পথ উদ্ধার করতে পারবে, তাই ওকে ছাড়া বাকিদের আমরা সকলেই অনন্তনাথের পথে চলেছি, তাই খুন খারাপি না করে শান্তিপূর্ণভাবে এগিয়ে গেলেই ভালো হয়। আমরা উত্তরের পথ ধরে এবার অনেকটা এগিয়ে গিয়ে একদম নন্দী পর্বতের শেষ সীমায় এসে পৌঁছালাম। এখানেই পর্বত শেষ হয়েছে, আর খাড়াই ঢাল নেমে গিয়েছে অতলের দেশে। আর অন্য পারে আমাদের গন্তব্য অনন্তনাথ। এই দুই পাহাড়ের মধ্যে একটা বড় গাছের মোটা গুঁড়ি সংযোগ রক্ষা করে রয়েছে। গাছের গুঁড়িটা পা রেখে হেঁটে যাওয়ার অনুপযুক্ত। তাছাড়া হেঁটে যেতে গেলে সামান্য ত্রুটি হলেই সোজা অতলের গর্ভে তলিয়ে যেতে হবে। আরব শেরপা হিসেবে দুর্গম পাহাড়ি পথে যাওয়ার বিভিন্ন কৌশল জানে। সে এগিয়ে এসে বলল, এই পথে ওপারে যাওয়ার একটাই পন্থা আছে। কি? আরব তার পিঠের ব্যাগটা ফেলে খুব সন্তর্পণে কাঠের গুঁড়িটার উপর দুপাশে পা ঝুলিয়ে বসল। তারপর ধীরে ধীরে গুঁড়িটা দু হাতে ধরে হাতটা প্রসারিত করে তারপর দেহটাকে টেনে হাতের কাছে নিয়ে গেল, অনেকটা সেই ছোটবেলায় হামা টানার মতো। আরবকে দেখে আমরাও একে একে কাঠের গুঁড়ির উপর দিয়ে একই পদ্ধতিতে এগোতে লাগলাম। খাতের ঠিক মাঝখানে পৌঁছে নিচে তাকাতেই মাথাটা যেন ঘুরে উঠল। একটু ভুলচুক হলে আর রেহাই নেই। আবার এগোতে লাগলাম অনন্তনাথের পথে। আমরা যখন অনন্তনাথ ধামে পা রাখলাম তখন সূর্য পশ্চিম গগনে লাল আভা ছড়াচ্ছে।
আরব বলল, আজকে অনেক ধকল গিয়েছে, আজ এখানে বিশ্রাম নিলে হয় না? ইতিমধ্যে উত্তুরে হাওয়ার সঙ্গে শুরু হয়ে গিয়েছে ঝিরঝিরে তুষারপাত। ঠান্ডায় তন্ময়দার হাতের বুড়ো আঙুলটা বেঁকে গিয়েছে। রুকস্যাকগুলো সব নন্দী পর্বতে ফেলে আসতে হয়েছে। খাদ্য, পানীয় বা তাঁবু কিছুই নেই। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম পুরো পর্বতটা একটা অদ্ভুত মায়াবী আলোয় উদ্ভাসিত হচ্ছে। কাজেই এখানে বসে থাকলে ঠান্ডায় মৃত্যু নিশ্চিত ভেবে আলোর উৎস লক্ষ্য করে আমরা এগোতে লাগলাম। আরব একবার আমার কানে কানে বলেছিল, আজ কি তিথি জানেন তো বাবুজি? আবার সেই পান্ডাটি ক্ষিপ্ত হয়ে আমাদেরকে ঠেলে আগে এগিয়ে যেতে লাগলো। আরও কিছুটা এগোতে যা দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিলাম না। তুষার ধবল এই হিমালয়ে একটা আকাশ প্রমাণ শিব মূর্তি ধ্যানরত মুদ্রায় উপবিষ্ট। তার হাতের জোড় মুদ্রায় একটি শিবলিঙ্গ, যার মস্তকে শোভা পাচ্ছে একটি অতি উজ্জ্বল কিরণময় দ্যুতি, যে আলোতে সমগ্র অনন্ত ধাম আলোকিত হয়ে রয়েছে। আমরা বিস্ময়ে আবির্ভূত চিত্তে শিথিল পদচারণে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে অজান্তে বলে উঠলাম, হে অনন্ত ধামের কর্তা, তোমার সৃষ্ট জগতের ধ্বংসকারী আর অনিষ্টকারীদের তুমি শাস্তি বিধান করো। বাবুজি, এই লোক দুটোই আমার দাদাজি আর আরবের বাবুজির খুনি। এরাই ওই দৈব শক্তি লাভের জন্য এমন অপকর্ম করেছে। আমরা কথা বলতে বলতে এগোচ্ছি, হঠাৎ দেখলাম সামনে অনন্তনাথ আর আমাদের মাঝে একটা বিশাল হিমবাহের দীর্ঘায়ত খাত বা ক্রেভাস। সেটা পার হয়ে যাবার একটা সেতু পথ। আমরা সেতুর প্রতিটি কাষ্ঠখণ্ডে দেখলাম নকশার ভাষায় কিছু লেখা আছে। আমি সেটাই পড়ছিলাম। নকশাতে এই অনন্তধামের সেতুর চিহ্ন না থাকলেও প্রাচীন ভাষায় কিছু শব্দ লেখা ছিল। তেমনই কিছু শব্দ দেখতে পাচ্ছি সেতুর ওপর আঁকা। অনন্তনাথের হাতে প্রজ্বলিত দৈবদূতি দেখে গুন্ডা দলের দুজনেরই লোভে চোখ জলজল করছিল। তাই আমাদের ফেলে রেখে দ্রুত দলের মুখ্য পাণ্ডা আর তার সাগরেদটি এগিয়ে গেল। ওই খুনি লোকটি প্রায় রাজেশ আর তন্ময়দাকে ধাক্কা দিয়েই সেতুর কাছে হাজির হলো। আমি আর আরব না ধরলে হয়তো ওরা ক্রেভাসের অতলে পড়েই যেত। আমি ওদের বাধা দেওয়ার চেষ্টা করতেই দ্বিতীয় লোকটা তার রিভলভারের বাঁট দিয়ে আমার মাথায় আঘাত করলো। আমার মাথা ফেটে রক্ত পড়তে শুরু হতেই আরব ওর ওপর চড়াও হলো। দুজনের মধ্যে লাগলো হাতাহাতি। তার চোটে লোকটার হাত থেকে রিভলভারটা পড়ে যেতেই আমি সেটাকে পা দিয়ে ঠেলে ক্রেভাসে ফেলে দিলাম। দুজনের হাতাহাতি চলাকালীন দলের পান্ডাটা চিৎকার করে বন্দুক তুলে রাজেশের মাথায় নল ঠেকিয়ে বলল, ওর দলের লোককে এই মুহূর্তে ছেড়ে না দিলে ও রাজেশকে খতম করে দেবে। বাধ্য হয়ে আরব ওকে ছেড়ে দিতেই লোকটা যখন আরবের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, পান্ডাটা বলল, এদেরকে পরেও দেখা যাবে, এখন সময় নষ্ট না করে যা করতে এসেছি সেটা করাই ভালো। দ্বিতীয় লোকটা তখন রাগে আরবকে ধাক্কা মেরে ফেলে সেতুতে পা বাড়াতেই কোথা থেকে একটা ঘুরন্ত সুদর্শন চক্রের মতো জিনিস এসে ওই লোকটার মুন্ডটা ধর থেকে পৃথক করে দিল, আর লোকটার মুন্ডহীন দেহটা সেতুর উপর লুটিয়ে পড়ে। আমরা সকলেই অবাক এই ব্যাপারটা দেখে। এমন সময় আমার মাথায় নকশার শব্দগুলো খেলা করে ওঠে। আততায়ী দলের পান্ডা বলে উঠল, তোর্য বাবু, আমি জানি তুমি এই সেতু পার হবার উপায় জানো। এখনই সেটা না বললে এই ছেলেটা বেঘরে মারা পড়বে। এই সেতুর উপর নির্দিষ্ট কিছু অংশ ছাড়া বাকি অংশ স্পর্শ করলে সেই অভাগাকে অসুর অভিশাপে প্রাণ হারাতে হবে, যেমনটি একটু আগে ঘটল। তাই খুব সাবধানে আমি যেভাবে যেখানে পা রাখছি সবাই সেইভাবেই এগিয়ে চলো। বিন্দুমাত্র ত্রুটি হলে মৃত্যু অবধারিত। এক একটি শব্দাঙ্কিত অংশে পা রেখে অতি সন্তর্পণে ঝুলন্ত সেতুটি পার করে যখন অনন্তনাথের কাছে পৌঁছালাম, তখন মহেশ্বরের হাতে দৈব দূতি অপরূপ শোভায় প্রজ্বলিত। প্রবল উত্তেজনায় ওই লোকটা মহেশ্বরের মূর্তিটার কাছে গিয়ে শিবলিঙ্গের দিকে হাত বাড়াতেই আমি বললাম, এই পবিত্র শিবলিঙ্গ আজ স্পর্শ করবেন না, না হলে। আমার মুখের কথা শেষ হওয়ার আগেই লোকটা শিবলিঙ্গের মাথায় সংস্থাপিত উজ্জ্বল মণিটি স্পর্শ করতে যেতেই যেন
সমগ্র পর্বতের নীলচে আলো মুহূর্তের মধ্যে গনগনে লাল আলোয় পরিণত হলো, আর একটা আওয়াজ হলো ভীষণ শব্দে। সেই সঙ্গে চটচটে কিছুটা পদার্থ আমাদের গায়ে মুখে ছিটকে এলো। সামনে তাকিয়ে যা দেখলাম তাতে বুক কেঁপে উঠল ভয়ে। সামনে কালো পোশাকের লোকটি হাত বাড়িয়ে যেভাবে দাঁড়িয়েছিল সেইভাবেই দাঁড়িয়ে, শুধু তার ধরের উপর মুন্ডটি আর নেই। প্রবল আক্রোশে তরমুজের মতো সেটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। তারই খণ্ডাংশ চতুর্দিকে ছিটকে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই লোকটার মুন্ডহীন ধরটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। তারপরে আবার সেই দৈবদূতি আগে রং লাভ করল। আমরা চারপাশটা ভালো করে দেখতে গিয়ে লক্ষ্য করলাম অনন্তনাথের জটা থেকে সত্যিকারের এক নদীর সৃষ্টি হয়েছে। সেই জল সংগ্রহ করে শিবলিঙ্গের অভিষেক করে রাজেশ শিব মন্ত্রে তার স্তুতি করল। তারপরেই দেখলাম ওই দৈব শক্তিখণ্ড থেকে বেগুনি জ্যোতি নিঃসৃত হতে শুরু করল। আমরা ধীরে ধীরে নত শির হয়ে অনন্তনাথকে প্রণাম করলাম। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা সুদীপা দাসের কলমে একটি রোমাঞ্চকর গল্প, রহস্যাবৃত অনন্তনাথ। আমাদের কাজ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।